ঘটনায় এই মুহূর্তে আমাদের সঙ্গে অনেকদিন পরে আজকে জয়েন করেছেন বাবু ভাই, এবং আমরা বাবু ভাইয়ের কাছে যাচ্ছি তার ঘটনা শোনাতে। এবং তিনি বলছিলেন যে কিছু ঘটনা দেশের বাইরের কিছু ঘটনা বোধহয় শোনাবেন না? থ্যাংক ইউ রাসেল ভাই, হ্যালো লিসেনার্স। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাইরের ঘটনা আছে আর দেশের ঘটনা আছে, কোনটা আগে শেয়ার? আমরা বাইরের ঘটনা দিয়ে তাহলে শুরু করি। আচ্ছা, বাইরের ঘটনা থেকে শুরু করি। ঘটনাটা কয়েকদিন আগে আমার এক ফ্রেন্ড পাঠিয়েছে, ও নেভাদাতে থাকে, রিনোতে। ওখান থেকে ও ওখানে মানে আর কি যখন প্রথম যায় 3-4 বছর আগে, তো ওখানে যে ওই টাউনটা বেশ ছোট, এবং যেহেতু এটা মানে বেশ লাস ভেগাসের কাছে, মানে সবসময় জমজমাট থাকে, কিন্তু ও যেখানে থাকে জায়গাটা আর কি আপনার নিরিবিলি, ওখান থেকে একটু বাইরে গেলে আর কি ওই ক্যাসিনো সিটি। এনিওয়ে, ও যে জায়গাটা থাকে, যে গলিটাতে, ওখানে আপনার তার পাশেই একটা গ্রোসারি স্টোর ছিল, সেখানে ও কাজ করতো, প্রথম যে ওখানে কাজ করতো। তো একদিন রাতে যেটা হয়, ও কাজ করছে, রাত প্রায় 11টা-12টা বাজে, এরকম সময় ওর কাজ শেষ হয় আর কি। তো দোকানের কাজ শেষ করে বাইরে আসে, বাইরে এসে আর কি একটু রিফ্রেশ হওয়ার পরে দেখে যে ওর গাড়ির কাছে, ওর গাড়ি যেখানে পার্ক করা ছিল, ওখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, মধ্যবয়সী একটা মেয়ে। সে ইজ অ্যাবাউট লাইক 25 to 30 years of age, দাঁড়িয়ে আছে। তো ও তাকে জিজ্ঞেস করে যে কেউ নাই, পার্কিং লট পুরো ফাঁকা, এবং যে টাউনটাতেও থাকতো এটা খুব স্মল টাউন, মানুষও কম থাকে। তো জিজ্ঞেস করে যে তোমার এখানে কি, তুমি কি কোনো কাজে এসছো? দোকান বন্ধ হয়ে যাবে, এখন দোকানে আর ঢোকা যাবে না। তো সে বলে যে না, আমি একটু রাইড খুঁজছি, এখানে পার্কিং লটে তোমার গাড়িটাই দেখলাম, এন্ড তুমি যদি আমাকে রাইড দাও তাহলে আমি মানে আমার সুবিধা হয়। তো বলে ওকে, আমি কাজ শেষ করি, দেন আই প্রবলি উইল গিভ ইউ রাইড। ওকে দাঁড়াতে বলে সে ভেতরে চলে যায়। তো ও ভেতর থেকে যখন তাকায়, তখন কিন্তু মেয়েটাকে আর দেখে না। তো একবার ভাবতেছিল যে মেয়েটা কি চলে গেল, তো ওইটা পরে চিন্তা ফেলে দেয়। ওর কাজকর্ম শেষ করে প্রায় হাফ অ্যান আওয়ার ধরে ফাইনালি স্টোর ক্লোজ করে যখন বের হয়, দেখে মেয়েটা ঠিক গাড়ির পাশেই আছে। তো ও তাকে বলে ওকে আসো, গাড়িতে নেয়, নিয়ে বলে তুমি কোথায় থাকো, কারণ আমি আমার বাসা অমুক জায়গায়, এর থেকে দূরে আমি যাব না, হ্যাঁ তোমাকে এর মধ্যেই যদি হয়। বলে না, তোমাকে একটু সামনে যে রাইট টার্ন নিয়ে আমাকে ওই জায়গায় নামাতে হবে প্লিজ, আমি রাতের বেলা আমি কিভাবে যাব। তো তখন শুনে লাস্টে ফিল করে গাড়িতে আছে কি সমস্যা, ওকে রাইট দেয় আর কি। তো যেতে থাকে, মেয়েটার সাথে কোনো কথা হয় না অন দ্য ওয়ে, মেয়েটা চুপচাপ থাকে। সে গাড়ি চালিয়ে যায় এবং ওদের যে গলি যেখানে সে থাকতো সেটা পাস করে চলে যায়, এবং একটা জায়গায় যে দেখে জায়গাটা অনেকটা মানে আপনার টাইপের, অনেকটা মানে ধুধু জায়গা, প্রান্তর টাইপের হয়ে গেছে। কারণ ওই জায়গায় আসলে ওই জায়গাটাতে লোক বসতি নাই, ওখানে একটা ক্যানিয়ন টাইপের আছে কাছেই। তো ওই কাছাকাছি এসে তো জিজ্ঞেস করে আর কত দূর তুমি যাবা, বলে আর একটু বেশি নয়, সামনেই তোমার আছে, রাস্তা আছে, ওখানে যাবো। তো সামনে চালা যায়, যেতে যেতে এক পর্যায়ে সে রাস্তাটা পায়, রাস্তাটা পেয়ে রাইট টার্ন নেয়। রাইট টার্ন নিয়ে ও বুঝতে পারে যে এই রাস্তা চলে গেছে আসলে অনেক দূরে, ইটস লাইক কাইন্ড অফ লাইক এ হাইওয়ে, হ্যাঁ, একটা থেকে একটা কানেক্ট করা। এখানে সাধারণত থাকার কথা না, পেছনে একটা পার্ক ফেলে আসছে এবং ও বুঝতে পারে না। তারপর সে যেতে থাকে, এক জায়গায় যে মেয়েটা বলে এখন গাড়ি থামাও তুমি। তো গাড়ি থামায়, ওই জায়গাটা আসলে কেউই নাই, পুরো ধুধু। বাম দিকে একটা ক্যানিয়ন আছে আর এই পাশে কিছুই নাই, পুরো ধুধু একটা প্রান্ত। তো বলে এখানে তুমি কোথায় যাবা? মেয়েটা কোনো কথা না বলে গাড়ি থেকে নেমে যায়। তো নেমে যাওয়ার পরে যে দেখে মেয়েটা হেঁটে যেতে থাকে, ওই প্রান্তরের মধ্যে হেঁটে যাচ্ছে। তো অনেকক্ষণ তাকায় থাকার পরে ও দূরে দেখে যে 2-3টা লোক দাঁড়ায় আছে, এবং তাদের সাথে সে হাঁটা শুরু করে, এবং হাঁটতে হাঁটতে ঘুরে ওর গাড়ির সামনে দিয়ে আবার রাস্তার সামনে দিয়ে আসে, রাস্তাটা ক্রস করে এসে ক্যানিয়নের প্রান্তে এসে একবার ফিরে তাকায়, তারপর লাফ দিয়ে ক্যানিয়নে পড়ে যায়। ওর সাথে সাথে আপনার একটা গুজবাম্প হয়, এবং সে মানে ভয় পেয়ে যায়, হোয়াট ইজ দিস, তখন সুইসাইড টাইপের ব্যাপার। তো ও করে কি চিন্তা করে একবার যে আমি নামবো, দেখবো বা সামথিং। আরেক মনে বলে না, এত রাতে এখানে কেউ নাই, এখানে আমি কি দেখবো। ও ফিরে চলে আসে, গাড়ি ঘুরে চলে আসে। আসার পর সারা রাত এটা সে ভুলতে পারে না, ওর মাথার মধ্যে ফ্ল্যাশব্যাক আসতে থাকে কি হয়েছিল। তো ও এসে পরদিন জিনিসটা শেয়ার করে, ওর দোকানের যে আর কি মালিক ছিল, যে একজন সাদা, তাকে বলে যে এরকম এরকম কাহিনী। তো সাদাটা খুব মানে অবাক হওয়ার কথা শুনে যে তোমার কাছ থেকে রাইড নিচ্ছে, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, বাট দ্য থিং ইজ হোয়াট, এরকম কিন্তু ওই এলাকাতে এরকম মারা গেছিল একটা মেয়ে আর 3টা লোক ওই এলাকাতে। মাঝে মাঝে ওদেরকে মানুষ দেখে, এবং সবাই তাদেরকে দেখে এখন সুইসাইড কমিট করতে। তুমি তাদের সামনে দেখছো, সো ইউ হ্যাভ সিন সামথিং ভেরি ডেঞ্জারাস। এই আর কি, এটা বিদেশের কাহিনী। অনেক ধন্যবাদ বাবু ভাই, আমরা আবার আপনার কাছে ফিরে আসছি, আমাদের চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে। তো ভাই, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে ধানমন্ডি থেকে তারেক মাহমুদ। ঘটনাটা হচ্ছে এরকম, তারেকের এক ফ্রেন্ড আছে যারা নাকি ঢাকার আশেপাশে কোনো একটা অঞ্চলে, সেখানে জমিদার বাড়ির উত্তরসূরি তারা।
তো ওর ফ্রেন্ড ওকে বলেছে যে ওই বাড়িতে ও ঘুরতে যায়, যাওয়ার পর একটা ঘটনা শুনে ওখানে যে ওই বাড়িতে মাঝখানে যে রুমটা সেখানে একটা পুরানো খাট আছে আর কি, যেটাকে পালঙ্ক বলা হতো আগে, বেশ বড় উঁচু একটা পালঙ্ক। তো সেই পালঙ্কটা সে দেখে এবং বলে যে এটা কোথেকে পেয়েছে, বলে এটা আমরা হেরিটেজ হিসেবে পেয়েছি আমাদের পূর্বপুরুষের কাছে। তো এই পালঙ্কর কিছু ইতিহাস আছে যে এটাতে যেই শোয় বা ঘুমায় খুব খুব সুইফটলি সে ঘুমিয়ে পড়ে, শোয়ার কিছুক্ষণের মধ্যেই, মানে উইদিন ফিউ সেকেন্ডস, লাইক সে বেহুশ হয়ে যাওয়ার মতো, এবং তার ঘুমটা খুব হয় আর কি, ডিপ হয়। এনিওয়ে, তখন সে পালঙ্কের ঘটনাটা শোনে, যে পালঙ্কের ঘটনাটা কি। তো ওই বাড়িতে একসময় ওই একটা কাজের মেয়ে ছিল, সে এই পালঙ্কের ঘুমের ব্যাপারটা শোনার পর তার খুব কিউরিয়াসিটি হয় যে এই বিছানায় যদি একবার ঘুমিয়ে দেখতে পারতাম কি হয়। কিন্তু বাসায় যেহেতু সে কাজের মানুষ, সে তো অন্য কারো পারমিশন নিয়ে ওখানে শুতে পারবে না। যেটা হয়, একদিন বাসার সবাই সন্ধ্যার সময় বাইরে যায়, বাগানে বেড়াতে যায়। এই সময় সে ঘরের দরজা বন্ধ করে ওই খাটে যেয়ে শুয়ে পড়ে। তো বাসার মানুষজন পরে যখন ফেরত আসে, এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ এবং খুলছে না কেউ, অনেক নক করার পরে খোলে না। তো ফাইনালি ওরা দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলে, দরজা যে হুড়কো আছে ওটা ভেঙে ফেলে। ভাঙার পরে ভেতরে গিয়ে দেখে যে কাজের মেয়েটা মাটিতে পড়ে আছে, তার মাথার চুলটা লম্বা ছিল, তার মাথার চুল দিয়ে তার পা পেছন দিকে বাঁধা আর কি, বাঁকা হয়ে সে পড়ে আছে, বেহুশ হয়ে পড়ে আছে। ও মাই গড। তো এটা একটা ঘটনা জমিদার বাড়ির। আচ্ছা, আরেকটা ঘটনা আমাকে পাঠিয়েছে বিমলেশ পল, সে আপনার ইন্ডিয়া থেকে পাঠিয়েছে, আমার স্পেসিফিকলি জায়গাটার নাম মনে আসছে না। হ্যাঁ, তো ও যেটা পাঠিয়েছে, ওরা একটা গ্রামে থাকতো, ওখানে ওর মা তখন ইয়াং, তারা ওই বাসায় থাকার পরে একদিন দুপুর বেলা ওখানে পুকুর আছে, পুকুরটা অবশ্য বেশ বদনাম আছে, যে পুকুরটা খুব ভালো জায়গা না, বাট স্টিল সে যেহেতু বেড়াতে গেছে ওখানে, সে 2-3জনকে নিয়ে ওই পুকুরে যায় গোসল করতে। তো গোসল করতে যখন যায়, তখন ধরেন আশেপাশে বেশ নিঝুম দুপুরবেলা। তো হঠাৎ করে ওই তাল গাছ ছিল পাশে, তাল গাছের উপর থেকে কি জানি একটা ঝুপ করে পানিতে পড়ে। তো পড়ার আগ মুহূর্তে তারা যেটা দেখে যে বেশ একটা মহিষের মাথা, কাটা মাথা, যেটার গালায় আবার আপনার মালা পরানো, সেটা পুকুরের মধ্যে ঝাঁপ করে পড়ে। পড়ার পর পুকুরের ঢেউগুলো বেশ বড় হয়ে যায় এবং ওরা পুকুরে পায়ে পানি লাগে। তারপর দেখে পুকুরের মাঝখান থেকে একটা কি জানি উঠে আসছে, বেশ উঁচু একটা বেদি টাইপের উঠে আসে। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে এই সময় দেখে যে প্রচুর বাতাস হচ্ছে ওখানে, এবং তারা তাড়াতাড়ি এক পর্যায়ে ওখানে হিতহিত জ্ঞান শূন্য হয়ে দৌড় দেয়। তো দৌড় দিয়ে আসে, এসে বাসায় ঘটনাটা বলে মানুষকে। বলার পর তারা বলে যে ওই পুকুর যেখানে আছে, পুকুরের পাশে আসলে একটা বেদি ছিল, যেখানে নাকি এরকম বলি দিত। ওখানে একজন আপনার ছিল, পুরোহিত টাইপের, সেখানে বলি দিত, এবং এটাই নাকি ফ্রিকুয়েন্টলি অনেকে দেখে, অনেক কিছু বলি দেওয়া হয়, অনেক কিছুর মাথা দেখে। তো এটা বিমলেশ পলের বলা একটা ঘটনা। আর কি বলবো রাসেল ভাই? হ্যাঁ, আমার মনে হয় আরেকটা ছোট নিতে পারবো। আরেকটা হচ্ছে আমাদের মোহাম্মদপুরেরই একজনের বলা একটা কাহিনী। সেটা হচ্ছে যে ওদের বাড়িটা বেশ পুরানো, সেই পাকিস্তান আমলে করা। তো ওই বাড়িটাতে বেশ হরিফিক ব্যাপার স্যাপার ঘটে। তো একদিন ও প্রথম যেটা হয়, বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার পরে প্রথম কি এটা ফ্রিকুয়েন্টলি অনেক কিছু ঘটে, তার মধ্যে একটা ঘটনা, বাথরুমে যাওয়ার পরে সে লাইটটা অন করে যায়, সুইচটা বাইরের দিকে ছিল। সে ভেতরে যাওয়ার পরে হঠাৎ করে দেখে অন্ধকার হয়ে যায়। তো মনে করে যে ইলেকট্রিসিটি চলে গেছে। তো আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখে যে ওই বারান্দায় যে লাইটটা ছিল সেটা কিন্তু আলো দেখা যাচ্ছে ভেতরে। তো বেশ অবাক হয়ে যায়, এবং পরে সে বাথরুম থেকে বের হয়ে দেখে লাইটটা কেউ নিভিয়ে দিয়ে গেছে। তো মনে করেন যে সে চলে যায়, এবং এরপর থেকে ফ্রিকুয়েন্টলি ওদের সাথে এই ব্যাপারটা ঘটে, ওখানে আপনার ওই লাইট নিভানোর ব্যাপারটা ঘটে। এবং রিসেন্টলি যেটা হচ্ছে, একদম রিসেন্ট ঘটনা যেটা, সেটা বাথরুমের দরজার মধ্যে ধাক্কা দেয় কে জানি, নক করে। আচ্ছা, এটা একটা ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে অনেকগুলো এসএমএস চলে এসেছে মৌটুসির, আমাদের প্রথম অতিথির কাছে তার ঘটনা শুনতে, আর আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগবে। শুরুতে জানতে চাইবো আপনার নাম, এবং আপনি একটু প্লিজ বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। হ্যালো লিসেনার্স, আমি সোহেল, আমি নিকুঞ্জ থেকে এসেছি। আচ্ছা, আমরা ঘটনাটা শুনি। আচ্ছা, আমার এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা আর কি। উনি ওনার ছোটবেলায় এটা শুনেছিলেন। কোন এলাকা একটু বলবেন? এটা হচ্ছে বাগেরহাটের যাত্রাপুর সংলগ্ন এলাকাটা। এবং নিশ্চয়ই আপনি যে ঘটনাটি বলছেন সেটা সেই এলাকার সবাই জানেন, বা এরকম তখনকার এইজের অলমোস্ট সবাই জানেন। ওকে, আমরা ঘটনাটা শুনি। ফাইন। এটা ছিল আজ থেকে অলমোস্ট 30 ইয়ার্স আগের কথা। তো তখন আমাদের মায়ের এলাকায় একজন লোক ছিলেন, উনি খুবই দরিদ্র মানুষ ছিলেন, এবং ওনার এমন অবস্থায় ছিল যে উনি ঠিকমতো খেতেও পেতেন না। ওনার ফ্যামিলি নিয়ে ওনার খুব চলতে কষ্ট হতো।
তো একদিন উনি ওই সময়কার মানুষজন মোটামুটি একটু পীর ভক্ত বা এরকম হুজুর টুজুর বিশ্বাস করতেন। তো ওনার মনে একটা ইয়ে জাগলো যে আমি যদি একটা এলাকাতে একটা হুজুর আছেন, ওনার কাছে যদি যাই তাহলে হয়তো বা কোনো সলিউশন পাওয়া যাবে। তো উনি তার কাছে গেলেন এবং গিয়ে বললেন, হুজুর আমার এই অবস্থা, তো আমি এমন কিছু করতে চাই, এমন কিছু পেতে চাই যাতে করে আমি একটু ভালোভাবে চলতে পারি। তো হুজুর বললেন, হ্যাঁ একটা রাস্তা আছে, বাট এটা অনেক দুঃসাহসিক, তুমি যদি সেরকম সাহসী হয়ে থাকো তাহলে তুমি দেখতে পারো, বাট এখানে কিন্তু তোমার জীবনের ঝুঁকি আছে। তো উনি চিন্তা করলেন যে যেহেতু উনি বাঁচতেই পারতেছেন না, আচ্ছা ঠিক আছে আমি করতে পারবো, আমাকে বলেন। তো হুজুর তাকে বললেন যে নেক্সট যে অমাবস্যার রাত আসবে, ওই রাতে তোমার বাড়ির পাশে যে বড় বিলটা আছে, ওই বিলের মাঝখানে তোমাকে যেতে হবে। ওখানে গেলে ওখানে বেসিক্যালি কোনো পুকুর নাই, বাট ওনাকে বলা হলো ওখানে যদি তুমি যাও তাহলে একটা পুকুরের মতো জায়গা দেখতে পাবা যেখানে কোনো পানি থাকবে না। ওখানে একটি মানুষ তুমি দেখবা যার মাথায় সাদা টাইপের কিছু একটা থাকবে, ওইটা তোমাকে নিয়ে আসতে হবে। তো উনি জানতে চাইলেন যে এটা কিভাবে পসিবল, কারণ আমি একজন মানুষের মাথা থেকে একটা জিনিস নিয়ে আসবো, সে তো টের পেয়ে ফেলবে। তো হুজুর বললেন, হ্যাঁ যদি এটা টের পেয়ে ফেলে তাহলে তুমি আর ওখান থেকে ফিরতে পারবে না, তোমাকে টের পেতে মানে তাকে টের পেতে দেওয়া যাবে না। তো প্রসেস জানতে চাইলেন হুজুরের কাছে, হুজুর এটা কিভাবে সম্ভব? তো হুজুর বললেন, তুমি তোমার সাথে করে ভাজা কিছু ছোলা নিয়ে যাবা, যেগুলো তুমি ওখানে ছিটাই দিবা। ছিটাই দিলে ও ওইটা নিয়ে বিজি থাকবে, ওইটা খুঁটে খুঁটে সে খাওয়া শুরু করবে। তখন তুমি যদি তার মাথা থেকে ওইটা নিয়ে আসো, ও আসলে টের পাবে না, ও বুঝতে পারবে না। তো যথারীতি লোকটা গেল অমাবস্যা রাতে, এবং সে খুব ভয় পাচ্ছিল, থমথমে অবস্থা, আশেপাশে কেউ নাই। তো সে দাঁড়িয়ে আছে এবং যে দেখতে পাইছে এরকম একটা জায়গা আছে যেখানে কিনা এরকম গর্তের মতো একটা হইছে, তো ওখানে তখন কেউ নাই। তো উনি ওটার পাশে বসে অপেক্ষা করতেছেন, হুজুর যখন বলছে কিছু একটা তো হবেই। একটু পরে সে দেখতে পেল যে হ্যাঁ একটা লোক পুকুরের মাঝখানে যাচ্ছে না, সাইড দিয়ে ঘুরতেছে আর খুব মানে আগ্রহ সহকারে কি যেন একটা খুঁজতেছে। এরকম সময় সে ওই ছোলা ছিটানো শুরু করলো, আর লোকটাও যথারীতি ওগুলা খুঁটে খুঁটে নেওয়া শুরু করলো, খেতে শুরু করলো। তখন ও আস্তে 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 পুকুরের ভিতরে নামলো, নেমে ঠিকঠাক মতো টুপিটা নিয়ে ফেললো, লোকটা আসলে টের পেল না। তখন সে আরো বেশি কিছু ছোলা ওখানে ছিটিয়ে দিয়ে ও বাড়িতে চলে আসলো, সহি সালামতে সে চলে আসতে পারছে, কোনো প্রবলেম হয়নি রাস্তায়। এরপরে সে যেটা হচ্ছিল, ওই টুপির ভিতর থেকে সে যা চায়, যেটা তার মনে যেটা চায় সেটা সে ওখানে চায়, এবং কিছুদিন পরে তার সে সেটা পেয়ে যায়। এইভাবে চলতে আছে, খুব ভালোই যাচ্ছে তার দিন। কিছুদিন পরে 6-7 মান্থ পরে তার মনে হলো তার আসলে মানে লোভ আরো বেড়ে গেছে, এখন সে আরো বড় লোক হতে চায়। তখন সে ওই হুজুরের কাছে আবার গেল, হুজুর আসলে আপনি তো আমাকে একটা বুদ্ধি দিছিলেন, তো এটাতে আমি সাকসেস হয়েছি, আমি আরো কিছু পেতে চাই। তখন হুজুর তাকে বললেন, দেখো বাবা এত লোভ ভালো না, তারপরেও তুমি যখন বলতেছো তো আমি তোমাকে একটা কথা বলতে পারি, বাট সেটা তোমার শোনার দরকার, তুমি বাসায় চলে যাও, তুমি যা পেয়েছো এতেই তুমি খুশি থাকো। কিন্তু সে নাচরবান্দা, সে নিবেই। হুজুর আপনি বলেন আমি পারবো। তখন হুজুর বললেন যে তোমাকে ওখানে আবার যেতে হবে, ওখানে যদি তুমি যাও এইবার তুমি তার মাথায় কিছু দেখতে পাবা না, ওর কোমরে একটা গামছা থাকবে, ওই গামছাটা তোমাকে নিয়ে আসতে হবে। হুজুর এটা প্রসেস কি? তো হুজুর একই কথা বললেন, প্রসেস এটাই, তুমি কিছু ভাজা জিনিস নিয়ে যাবা ছোলা জাতীয়, এটা নিয়ে ওখানে ছিটিয়ে দিবা, ও যখন বিজি থাকবে তখন তোমাকে এই কাজটা করতে হবে। তো যেহেতু এই ভদ্রলোক একবার গেছেন আর তার তখন সাহস অনেক বেড়ে গেছে, এইবার সে আর সাথে করে কিছুই নিয়ে যান নাই। তার ধারণা ছিল যে এটা খুব ইজি ব্যাপার, আমি খুব সিম্পলি নিয়ে চলে আসতে পারবো। তো উনি যে বসে আছেন ওই পুকুরের কাছে, এরকম সময় ওই লোকটা আবার আসছে, তার মাঝে আসলে একটা গামছা ছিল। তখন সে ছোলা টোলা কিছুই না, কিছুক্ষণ পরে নেমে ওই গামছাটা টাচ করছে। টাচ করার পরে সাথে সাথে ওই লোকটা তার দিকে ফিরে তাকাইছে, সে টের পেয়ে ফেলছে জিনিসটা, যে কেউ তার গামছা ধরে টান দিছে। ফিরে যখন তার দিকে তাকাইছে তখন মানে লোকটার যে চেহারাটা, বেসিক্যালি সেটা কোনো মানুষের চেহারা ছিল না, তার চোখ দুটো আসলে কোনো মানুষের মতো দেখতে না, লাল লাল, কিন্তু পুরাটাই লাল, ভিতরে কিছু নাই, মনি নাই চোখের, এবং মুখ আছে বাট মুখ মানুষের মতো না, খুব ভয়ঙ্কর একটা চেহারা। সে লোকটা তার গলা টিপে ধরলো এবং সে জায়গাতেই তার মৃত্যু হয়ে গেল, তাকে মেরে ফেললো। মেরে ফেলার পরে রাতে তো এই ঘটনা ঘটছে, কিন্তু কেউ জানে না যে আসলে সে কোথায় গেছে। সকালবেলা তার ওয়াইফ খোঁজাখুঁজি শুরু করছে, পুরা গ্রামে খুঁজছে, কোথাও পাওয়া যায় নাই। হঠাৎ করে সারাদিন খোঁজাখুঁজির পরে সন্ধ্যার সময় একটা সময় দেখা গেল যে বিলের মাঝখানের দিকে কারো দুইটা পা দেখা যাচ্ছে উপরের দিকে। যে সেই মানুষজন পা দেখে
তাকে টেনে বের করলো। বের করার পরে তার চেহারা দেখে চেনা যাচ্ছিল না, চেহারা বিকৃত হয়ে গেছে। তারপরে তার ওয়াইফ তাকে শনাক্ত করছে যে এটা আসলে তার হাজবেন্ড। কিন্তু ব্যাপারটা ছিল এটা যে পুকুরের ওখানে আসলে কোনো পুকুর ছিল না, বা তাকে মানে কেউ ডেবেও মাটির নিচে ঢুকায় নাই। ব্যাপারটা এরকম ছিল যে পুকুরটা আসলে যতটুকু গভীর হওয়ার কথা ছিল ঠিক ওই বরাবরই মাটি চারপাশ দিয়ে এসে চাপা পড়ছে, এবং সেই সময় তার পা যতটুকু, তার বডি থেকে গভীরতাটা যতটুকু কম ছিল তার পা এতটুকুই বাইরে ছিল। রাসেল ভাই, এটাই আসলে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে চলে যাচ্ছি ঘটনায়। আমাদের কাছে পাঠিয়েছেন যিনি যে এই ঘটনাটি, তার নাম ফয়সাল রাব্বি, তিনি থাকেন মধুবাগ, মগবাজার, ঢাকায়। চলুন শুনে আসি তার ঘটনাটি, বলছি ঠিক তার মতো করেই। রাসেল ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। আমি ভূত এফএমের শুরুর দিকের একজন নিয়মিত শ্রোতা। আমি আজকে আপনাদের সাথে আমার ছোটবেলার বন্ধু এবং তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা ঘটেছে সেই বাস্তব ঘটনাটি শেয়ার করব। আমি যে ঘটনাটি শেয়ার করছি এটা ঢাকার মগবাজার মধুবাগ এলাকার একটি বাড়ির ভেতরের দৈনন্দিন ঘটে যাওয়া একটা ঘটনা। 2008 অথবা 2009 সালে ঘটনার সূত্রপাত। আমাদের এলাকার 4 জন বিষাক্ত কিছু পান করার পরেই মৃত্যুবরণ করেন। যা হোক, মৃত্যুবরণকারী 4 জন লোকের মাঝে একজন লোককে আমার বন্ধু বাসার গ্যারেজে গোসল করানো হয়, এবং এই গ্যারেজে গোসল করানো হয় যে ভদ্রলোকটিকে, তাকে নিয়েই মূল ঘটনা, এবং ঘটনার সূত্রপাত ঘটে সেখান থেকে। আমার বন্ধুর স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন। একদিন রাতে আমার বন্ধু এবং তার স্ত্রী রুমের দরজা বন্ধ করে এসি অন করে ঘুমিয়েছিলেন। হঠাৎ দরজাতে কারো লাথি মারার বিকট শব্দ শুনতে পান দুজনেই। তারা ভাবলেন ভেতরে ডাকাত পড়েছে। যা হোক, কিছুক্ষণ পর তারা রুমের দরজা খুলে দেখেন কেউ নাই, বাইরের সব দরজা বন্ধ। একদিন সকালে আমার বন্ধু টয়লেট করতে যান, হঠাৎ টয়লেটের দরজায় কারো লাথি মারার শব্দ শুনতে পান। দরজা খুলে দেখেন কেউ নেই। দাঁত ব্রাশ করার সময় কেউ একজন তার চোখে মুখে তাজা রক্ত ছুঁড়ে মারে। আমার বন্ধুর স্ত্রী খাবার রুমে পানি পান করতে যান এবং দেখতে পান যে লোকটাকে 2-3 দিন আগে তাদের গ্যারাজে গোসল করানো হয়েছিল, সেই লোকটি খালি গায়ে, লাল লাল বড় বড় চোখ নিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তার চিৎকার করে তিনি সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়ে যান এবং সেন্সলেস হয়ে পড়েন। এরপর থেকে সমস্যা বাড়তেই থাকে। মৃত লোকটি কখনো খাবার রুমে, আবার কখনো বেডরুমে তাদের দিকে লাল লাল চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এরকম দেখা যায়। এরপর থেকে বাসার ছোট কাজের মেয়েও মৃত লোকটিকে দেখতে পায়। বাসার ভেতরে ঘোরাফেরা করছে। আমার বন্ধু একা ঘুমোতে গেলে তার পা টান দিয়ে খাট থেকে মাটিতে ফেলে দেয় অদৃশ্য কেউ। রুমে হাঁটতে গেলে হঠাৎ করে পেছন থেকে কেউ ধাক্কা দেয়। এই কিছুদিন আগে আমার বন্ধু এবং তার স্ত্রী দুজনেই তাদের জানালার ওপর কাটা রক্তবিহীন খণ্ডিত মানুষের হাত দেখতে পান। এটা 2013 সালের কিছুদিন আগের ঘটনা। আমার বন্ধু বেডরুমে প্রায় সময় ঝড়ের মতো বাতাস বয়ে যায়, কিন্তু বাইরের পরিবেশ থাকে স্বাভাবিক। বাইরে কোথাও বাতাস নেই অথবা ঝড় নেই, কিন্তু বেডরুমে ঝড়ের মতো আওয়াজ বয়ে যাচ্ছে। সেই মৃত লোকটিকে দেখতে দেখতে এখন তাদের শুয়ে গেছে। আমি আমার বন্ধুকে বাসা পরিবর্তন করার পরামর্শ দিয়েছি, কিন্তু তার স্ত্রী তাতে আপত্তি জানায়। বাসা পাল্টানো খুব ঝামেলা এই কারণে। যদিও এই ঘটনার কোনো সমাধান আমার জানা নেই, তারপরেও যদি আমার বন্ধুর মতো এরকম ঘটনা এক্সপেরিয়েন্স কারো থাকে, তারা যেন ভূত এফএমের মাধ্যমে সেটা শেয়ার করেন। ভালো থাকবেন, ফয়সাল রাব্বি। এটা ছিল আমাদের প্রথম ঘটনা, এবং এই ঘটনাটি আমাদেরই একজন লিসেনার পাঠিয়েছেন এবং আমি সেই ঘটনাটি পড়ে শোনালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে এরকম অসংখ্য ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা জানতে চাই। চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। শুরুতেই জানতে চাইবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপরে প্লিজ আপনি আপনার ঘটনাটি শুরু করবেন। হ্যাঁ লিসেনার্স, আমি আনিল আহমেদ, আমি আসছি কাঠগড়ান থেকে। তো আমি এখন যে স্টোরিটা বলবো, এটা আমরা 3টা ফ্রেন্ড ছিলাম ওখানে। তো এটা শুরু হয় 2008-এ। আমি আর আমার এক ফ্রেন্ড এজাজ সন্ধ্যার দিকে বের হয়েছি আমরা আড্ডা দিব। আমাদের আরেকটা ফ্রেন্ড ছিল তাসনিম, ওর সঙ্গে অনেকদিন দেখা হয় না। তো আমি আর এজাজ ডিসাইড করি যে আমরা এখন তাসনিমের বাসায় যে ও খোঁজ জেনে আসবো কি অবস্থা, এতদিন নাই কেন।
আমরা ওর বাসায় যাই, যাওয়ার পর ডোরে যখন নক করলাম, তাসনিম এসে বলে যে দোস্ত তোরা ছাদে যেয়ে বস, আমি আসতেছি। তো আমরা ছাদে চলে যাই। ওর ছাদ ছিল হচ্ছে এক সাইডে কিছু টব রাখা, টবে গাছ টাছ, অ্যান্ড আরেক সাইডে একটা পানির কল আছে, আর মাঝখানে কিছু ইট টিট রাখা ছিল কনস্ট্রাকশনের জন্য। তো আমরা ইটের উপর বসে আড্ডা দিচ্ছি। তো একটু পর তাসনিম এসে জয়েন করে আমাদের সঙ্গে। তো আমরা আড্ডা দিচ্ছি। তো একটা পর্যায়ে আমরা ডিসাইড করি যে আজকে রাতে আমরা এখানেই থাকবো, সারা রাত আড্ডা দিব, তারপর সকাল হলে চলে যাব। তো তাসনিম একটু পর নিচে চলে যায় আমাদের জন্য খাবার আনার জন্য। তো একটা বক্সে করে সে আমায় নিয়ে আসে আর দুটো চামচ নিয়ে আসে। তো আমার দিদিও ডিনার করতে চলে যায়। আমি আর এজাজ ওই ইটগুলোর উপর বসে শ্যামাটা খাচ্ছি। তো হঠাৎ করে আমি খেয়াল করি আমার পিছনে কে যেন হাঁটতেছে, একদম স্পষ্ট আমি শুনতেছি, কারণ তখন অনেক রাত আর আশপাশে একদম নিশ্চুপ, আমি শুনতে পাচ্ছি শব্দ। আমি ফার্স্টে এরকম কেয়ার করলাম না, খেয়ে যাচ্ছি। তো একটু পর আবার শব্দটা হয়, শব্দটা আবার আস্তে আস্তে আমার লেফট সাইডে এসে থামে, আমার গায়ের সঙ্গে একদম। তো আমার সমস্ত রুম দাঁড়িয়ে যায় শব্দটা শুনে। তো আমি এজাজের দিকে তাকাই, দেখি ও আমার দিকে তাকায় আছে। ওকে জিজ্ঞেস করার পর বললো ও শব্দটা শুনছে, এবার আমার পাশে এসে থামলো, সে শব্দটা শুনতে পেয়েছে। তো এরপর যা হয়, আমরা শুনতে পাচ্ছি শব্দ, একবার এই সাইডে শব্দ হচ্ছে, আবার ওইদিকে শব্দ হচ্ছে। তো এখন হঠাৎ করে হলো কি, পানির কলটা থেকে হঠাৎ করে পানি পড়তে থাকে। আমরা দুজনই স্পষ্ট শব্দ শুনছি, পানি পড়তেছে। ততক্ষণে আমাদের খাওয়া শেষ। আমি আর এজাজ গেলাম হাত ধুবো। তো যেয়ে দেখি কিসের পানি পড়তেছে, পুরো জায়গাটা একদম খটখটে শুকনো, এবং আমরা দুজনে মিলে ওই কলের চাবি একটা ফোঁটাও ঘুরাতে পারি না, কলটা নষ্ট। তাসনিম আসার পর ওকে আমরা জিজ্ঞেস করলাম যে ভাই এরকম হয়েছে, পানি পড়তেছিল, শব্দ শুনলাম, কল তো ঘুরাতে পারলাম না। তখন ও আমাদের যেটা বলে যে এই কলটা প্রায় 2-3 সপ্তাহ ধরে নষ্ট। তো আমরা একটু অবাক হলাম। তারপর তাসনিমকে সব খুলে বললাম এরকম পায়ে হাঁটা শব্দ পাইছি, এরকম পানি পড়ছে, কি ব্যাপার ভাই? তখন ও আমাদের যেটা বলে ওর ছাদে এরকম প্রায়ই হয়, উল্টাপাল্টা সব দেখে বা তারপর আবার চলে যায়। তো এরপর যেটা হয়, ওর সিঁড়িঘরের উপর পানির ট্যাঙ্কি, ওখানে বসার একটা ব্যবস্থা করা আছে, সিঁড়িতে উঠতে হয়। তো আমরা ওখানে উঠি, অনেকক্ষণ হাসাহাসি করতেছি, আমরা একটু বিদ্রুপি করছি। তো যাই হোক, একটু পর তাসনিম পাগলের মতন হাসি শুরু করে, আউট অফ নো ওয়্যার, কোনো রিজন নেই, কোনো কিছু নেই, পাগলের মতন হাসতে থাকে সে। হাসতে হাসতে সে হঠাৎ করে বলে দোস্ত আয় আমরা এখন ছবি তুলবো। আমি একটু বিরক্ত হই, কারণ এই রাতের বেলা অন্ধকারের মধ্যে ছবি তুলবো, আমাদের কারো কাছে তো যে মোবাইল আছে ফ্ল্যাশ লাইটও নাই, কিভাবে ছবি উঠবে? তো তাসনিম বলছে না তুলবই তোল। তো আমি একটু বিরক্ত হই ওর দিকে পিঠ দিয়ে বসি। পিঠ দিয়ে বসে আমি সিগারেট ধরাবো। তো সিগারেট ধরাচ্ছি, তো এই সময় ও হঠাৎ করে আবার সেই হাসিটা শুরু করে পাগলের মতন, হেসে সে এবার সে এজাজকে বলতেছে দেখ দোস্ত ওর ছবি তুলছি, দেখ কিরকম চেহারা আসছে। তো আমি একটু অবাক হই, আমি ওর দিকে পিঠ দিয়েছিলাম, ছবি তুলছে, আচ্ছা যাই হোক আমি দেখি। তো ছবিটা যখন দেখলাম, আমার ফেসটা আসছে একদম গোল গাল, গাল দুটা ফোলা, একদম লাল দুটো গাল, এন্ড আমার নাকটা এই মোটা, আমার চোখ দুটো একদম লাল, আমার দাঁতগুলো আঁকা বাঁকা, বিশাল দাঁত, আমি হাসতেছি। অল অফ আ সাডেন আমি খেয়াল করলাম আমার মুখে তো এখনো সিগারেট, এন্ড আমি তোর দিকে পিঠ দিয়ে বসেছিলাম, তাহলে ও আমার ছবি কিভাবে তুললো? আমরা সবাই ভয় পেয়ে যাই, এটা কি হলো? পানির ট্যাঙ্কিটা নিচে একটু খালি স্পেস ছিল, এজাজ তখন এটা ভিতর ঢুকে বসে আছে। তো হঠাৎ করে বললো দোস্ত দেখ 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 ওখান থেকে কি উঠতেছে। তো আমি বসেছিলাম একদম রাইট সাইডে, তো আমার নিচে ছিল রোডটা, মানে বাসা ওখানটাই শেষ। তো আমি দেখতেছি আমাদের পাশ থেকে একটা বাঁশ উঠে আমাদের মাথার উপর দিয়ে সুন্দর উড়ে আমাদের লেফট সাইডে চলে গেল। আমরা তিনজনে এই জিনিসটা দেখি, আমরা হতবাক হয়ে যাই, এটা কি হচ্ছে? তো ঠিক তখনই আমি যেটা দেখি, কাপড়, কালো কাপড় ছেঁড়া বাতাসে উঠতেছে, আমার ডান সাইড থেকে উড়ে সেটা আসছে, এসে আমাদের পাশে একটা রাউন্ড দিল, রাউন্ডে চলে গেল। এরপর আমরা তিনজনই দেখতে পাচ্ছি একটার পর একটা সেই কাপড় আসতেছে, এসে আমাদের পাশে কিছু থেমে থাকতেছে, কিছু উঠতেছে। আমরা প্রচন্ড ভয় পেয়ে যাই। ঠিক তখনই কে যেন সিঁড়িঘর দরজায় জোরে জোরে সাউন্ড করতেছে এন্ড বলতেছে তাসনিম এখনই নিচে নেমে আসো। তো তখন আমরা একটু সাহস করে দ্রুত নিচে নেমে আসি। দরজা খুলে দেখি তাসনিমের আম্মু উঠে এসেছেন এন্ড উনি বলতেছেন যেটা, বাবারা তোমরা এখনই নেমে আসো ছাদ থেকে, আমি তোমাদের নিয়ে ভয়াবহ দুঃস্বপ্ন দেখতেছি এই ছাদে, তোমরা এখনই নেমে আসো। আমরা আর এক মুহূর্ত দেরি করিনি, সঙ্গে সঙ্গে নিচে নেমে যাই, নেমে ওর ড্রয়িং রুমে বসি। তখন ফজরের আজান দেয়। তো আমরা ডিসাইড করে আমরা নামাজ পড়ে ফেলবো।
তো আমরা তিনজনে একে একে গোসল করি। তো গোসল করার পর আমি আর তাসনিম নামাজে দাঁড়াইছি, আর এজা ড্রয়িং রুমে বসেছিল। ওদের ড্রয়িং রুমের এক পাশে একটা ব্যালকনি, আর ব্যালকনির ডোরটা হচ্ছে গ্লাসের ডোর, স্লাইডিং ডোর। তো আমার নামাজ অলমোস্ট শেষ, আমি সালাম ফিরে এলাম মাত্র, ঠিক তখনই শুনি কে যেন ড্রয়িং রুমের একটা কিছুতে গায়ের জোরে থাপ্পড় মারলো গ্লাসের মধ্যে, এন্ড থর থর করে কাঁপা শব্দ পর্যন্ত আমরা এখান থেকে পাচ্ছি। আমি সালামটা ফিরে দৌড় দিয়ে গেলাম, যে দেখি এজাজ একদম ছোট মোটো হয়ে সোফার মধ্যে ভয় পেয়ে সে বসে আছে। এন্ড সে আমাদেরকে যেটা বললো, ও যখন বসেছিল কে যেন ওর নাম ধরে রাখতেছিল, ও সাড়া দেয়নি। তারপর সেই বারান্দার দরজাকে যেন গায়ের জোরে একটা থাপ্পড় মারে, এন্ড আমরা তো কাঁপতে দেখছি দরজাটা কাঁপছিল। আমরা একদম হতবাক হয়ে যাই, আমরা বুঝিনি কি হচ্ছে এটা। পরের দিন মানে সকাল হয়, আমরা যে যা বাসা চলে যাই। তো আমরা ফার্স্টে মনে করছিলাম কাহিনী এখানেই শেষ, যা দেখছি এন্ড ইটস ডান, বাট এটা ওরকম ছিল না। এরপর যা হয়, আমরা তিনজনই সবসময় একটা ডিস্টার্বের মধ্যে থাকতাম। দেখা যেত আমাদেরকে কেউ ডাকতেছে আউট অফ নোওয়্যার, কেউ কোথাও নেই, ডাকতেছে, কানে কাছে চিল্লায় উঠতেছে। আমি অলওয়েজ এটা দেখতাম, আমরা যত বাসায় চেঞ্জ করছি, যত জায়গাতেই গেছি, এই যে কালো কাপড় আমি দেখছিলাম, সবসময় আমি দেখতাম রাত 2টা-3টার দিকে আমার জানলার সামনে দিয়ে উড়ে উড়ে যেত একটার পর একটা। আমি আতঙ্কে সারা রাত ঘুমাতে পারতাম না। আমি যখনই ঘুমাই আমি দুঃস্বপ্ন দেখি। এর মধ্যে আমরা বাসা চেঞ্জ করে কলাবাগানে চলে আসি। কলাবাগানে বাসাটায় উঠি, রাসেল ভাই যেটা আমি বলছিলাম লাস্ট উইকে, ওই বাসা আমরা প্রচুর দুঃস্বপ্ন দেখতাম, আমরা সবাই ভয়াবহ সব স্বপ্ন দেখতাম। অ্যান্ড আমি বেসিক্যালি যা দেখতাম সবই ভয়াবহ। তো একটা জিনিস আমি প্রায়ই দেখতাম, সেটা হচ্ছে রাতের বেলা কেউ আমাকে একটা রোড ধরে টেনে নিয়ে যাচ্ছে, তো যাচ্ছে, আশেপাশে বাড়িঘর ভরা, কিন্তু রাস্তা ধরে টেনে যাচ্ছে। হ্যাঁ, রাস্তার মানে ব্যাপার হচ্ছে কি, মনে হচ্ছে আমাকে উড়াই নিয়ে যাচ্ছে কেউ টেনে, একদম অনেক স্পিডে। তো রাস্তার শেষে একটা বাঁক ঘুরে, বাঁকের ওখানে মানে টার্নিং পয়েন্ট, যেটা একটা বিশাল একটা ব্লু কালার একটা গেট, গেটের ভিতরে একটা কবরস্থান। তো আমাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, আমাকে কবরে নামানো হয়। তখন আমি যে দুই ফ্রেন্ডের কথা বললাম, তাসনি এবং এজাজ, ওরা দুজন দাঁড়িয়ে ছিল এবং আরো দুটো লোক ছিল, ওদেরকে আমি চিনি না, যাই হোক। আমাকে কবরে নামানোর পর ওরা জানাজা পড়ে আমাকে মাটি দিয়ে চলে যায়। এই স্বপ্ন আমি বেশ কয়েকবার দেখি, বেশ কয়েকবার। তো এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল শান্ত, ও একদিন আমাকে এসে বলল, দোস্ত চল একটা কাজ করি, আমরা সিলেটে যাই, ঘুরে আসি। তখন আমার একটু মন টন খারাপ, কারণ এভাবে হচ্ছে তো আমি খুবই সমস্যা ছিলাম। তো আমি ভাবলাম ঠিক আছে, তো হ্যাঁ মানে ঘুরে আসি কোথাও থেকে। তো আমি আমার দুই ফ্রেন্ডকে বলি, এজাজ এবং তাসনিমকে, দোস্ত চল আমরা সিলেট যাই, ঘুরে আসি। তো প্ল্যান ওইভাবে যাব। তো আমরা যাই, রাতের বেলা ট্রেনে উঠি। আমরা প্ল্যান করছিলাম আমরা যাবো জাফলং, সিলেটে জাফলং এ যাবো, ওখানে ওই নদীটার ওখানে যে ঘুরবো। তো ট্রেনটা মধ্যরাতে এসে থামে শ্রীমঙ্গল স্টেশনে। তো হঠাৎ করে আমরা ওই তিন ফ্রেন্ড ডিসাইড করি যে না, আমরা শ্রীমঙ্গলে নেমে যাব। তো শান্ত ফার্স্টে রাজি হয় নাই, বাট আমরা জোরে জোরে করে নেমে যাই। নামার পর তখন ঘড়িতে এক্স্যাক্টলি 4টা বাজে। আমরা কিছু ছবি টবি তুলি, আর ছবিগুলো একটু অন্যরকম আসে। কিছু কিছু ছবিতে দেখা যায় আমরা তো 4 জন 4 হাইটের, ওখানে ছবি আসছে আমাদের 4 জনের একই হাইট। আর অনেক ভয়াবহ ব্যাপার আছে, বাট যাই হোক। এরপর যেটা হয়, আমরা স্টেশন থেকে বের হয়ে তখন কোনো ট্রান্সপোর্ট, কোনো কিছু নাই, কোনো রিক্সা টিক্সা কিছু নাই। তো হঠাৎ করে একটা রিক্সাওয়ালা আসে, এসে আমাদেরকে এক্স্যাক্টলি শুদ্ধ বাংলায় বলে, ভাইয়া আপনারা কোথায় যাবেন, আমি আপনাদেরকে নিয়ে যাব, আপনি বলেন। এক্স্যাক্টলি এভাবে আমাদেরকে বলে। তো আমরা একটু অবাক হই, কারণ শ্রীমঙ্গলে রাতের বেলা একটা রিক্সাওয়ালা এসে শুদ্ধ বাংলা বলতে। যাই হোক, আমরা উঠে পড়ি। সে আমাদের 4 জনকে নিয়ে খুবই দ্রুত টেনে নিয়ে যায়, খুবই দ্রুত। মনে হচ্ছিল আমরা উঠতেছি বাতাসে, এত দ্রুত সে টেনে নিয়ে যায় রিক্সা। তো একটা মোড়ে নিয়ে আসে, মোড়ের ওখানে একটা মার্কেটের মতন, এটার উপরে হোটেল। তো আমরা হোটেলে উঠে একটা রুম নেই, ছাদের মধ্যে রুমটা, ওখানে 3টা-4টা রুম ছিল। আচ্ছা, আমি ফার্স্টে বলে নেই, তখন ওই ফ্লোরটা পুরো খালি, কেউ নাই, শুধু আমরা এই একটা রুমে আমরা যে কজন আছি। তো রুমটা ছিল একটা ডাবল বেড, একটা টেবিল, একটা সিঙ্গেল বেড, তারপর একটা টেবিল, পিছনে একটা খালি একটা স্পেস, পিছনে ছোট্ট একটা। তো আমি শুয়ে পড়ি, কারণ আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম। শোয়ার পর আমি সেই দুঃস্বপ্নটা আবার দেখি, এক্স্যাক্টলি সেম ভাবে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। এন্ড শেষ মাথায় সেই ব্লু গেটটা খুলে যায়, আমাকে কবরে নামানো হয়। আমার ফ্রেন্ড দুজন আর ওই 2 লোক জানাজা পরে আমাকে রেখে চলে যায় মাটি দিয়ে। বাট এবার যেটা দেখি, পরের দিন আমার বাবা মা আসেন আমার কবর জিয়ারত করতে। তো তখনই আমার ঘুমটা ভেঙে যায়। তো ভেঙে দেখি আমার ফ্রেন্ডরা তখন ফ্রেশ ট্রেশ হচ্ছে, উঠে গেছে ওরা অলমোস্ট। তো যাচ্ছি আমরা, তারপরে আমরা ডিসাইড করি আমরা এখন বাইরে চলে যাব। তো আমরা বের হয়ে যাই। তো আমরা যাবো লাউয়াছড়া, যাবো সিলেটের লাউয়াছড়া, শ্রীমঙ্গল।
তো লাউয়াছড়া বনটা ক্রস করে আমরা সামনে হাঁটতে থাকি। রেলটা ক্রস করার পর ওখানে একটা মসজিদ পড়ে, মসজিদের পর একটা রানীর বাড়ি আছে, ইংল্যান্ডের এক রানী ছিলেন সম্ভবত, কাঠের একটা বাড়ি। তো এটা ক্রস করে আমরা সামনে যেতে থাকি। আমরা প্রায় অলমোস্ট 2 ঘন্টার মতন হাঁটি, অলমোস্ট প্রায় 2 ঘন্টা হেঁটে কিছু চা বাগান ক্রস করি। তো ক্রস করার পর একটা ছোট একটা বাড়ির মতন ছিল, কুড়ে ঘরের মতন, ওখানে একটা মহিলা আর কিছু বাচ্চা বসেছিল। মহিলাটা কিছুটা রান্না করতেছিলেন। তো আমরা মহিলার কাছে গিয়ে বলি আমাদের একটু পানি দেন, পানি খাবো। তো পানি খাই, খাওয়ার পর আমরা লেফট দিকে একটা রোড ধরে যাওয়া স্টার্ট করি। তখন মহিলাটা দৌড়ে আসে আমাদেরকে বলে যে ভাইয়া ওইদিকে যাবেন না, এটা প্রাইভেট এরিয়া, ওখানে যাওয়া নিষেধ, ওখানে ক্ষতি হবে। তো আমরা কেয়ার করি না, দূর আমরা চলে যাই। তো কিছু দূর যাওয়ার পর একটা গেটের মতন ছিল, জাস্ট গেটটা কি অনেক পুরনো, একদম ধ্বংস প্রায়, জাস্ট দুটো থাম্বা দাঁড়ায় আছে, কিছু কাটা তার। তো আমরা গেট দিয়ে ঢুকি, ঢুকার পর হাতের ডানে একটা পাহাড়, মোটামুটি বড় পাহাড়, আমরা পাহাড়ের উপর উঠি। তো উঠে আমরা ছবি টবি তুলতেছি। তো হঠাৎ করে খেয়াল করি আমি একটা বৃদ্ধ লোক বসে আছে, টাক মাথা আর একটা পাঞ্জাবি পরা। সে হঠাৎ করে আমাদের উদ্দেশ্য করে বলে, তোমরা এখানে কেন আসছো? এটা তো তোমাদের আসার জায়গা না, তোমাদের তো ক্ষতি হবে, তোমাদের অবশ্যই ক্ষতি হবে, আর অনেক কিছু বলে। আমরা তখন কেয়ার করিনি। তো হঠাৎ করে শান্ত চিৎকার দিয়ে আমাদের ডাকে, দোস্ত এদিকে আয়, আমি শ্বাস নিতে পারতেছি না। তো আমরা 3 জন দৌড়ে ওর কাছে যাই। তো ও তখন হাঁপাচ্ছে, একদম শ্বাস নিতে পারতেছে না। তো তাড়াহুড়ো করে ওকে আমরা ধরাধরি করে নিচে নামি। আমরা যেই গেটটা ক্রস করি, ওই যে দুটো থাম্বা ছিল, সাথে সাথে ওরা একদম ঠিক হয়ে যায়, একদম শ্বাস করে সবকিছু চলে গেছে, পুরো ভালো মানুষ। এখনো বলতেছে দোস্ত আমি আর সিলেটে থাকবো না, আমি ঢাকা চলে যাব। তো আমরা তখন চলে আসতেছি। আমাদের যাওয়ার সময় যে রাস্তাটা আমাদের 2 ঘন্টার উপর লাগছে, ওটা আসার সময় এক ম্যাক্স আমাদের 20 মিনিটের মতন লাগছে। আমরা বুঝলাম না কিভাবে এত তাড়াতাড়ি আমরা চলে আসলাম। তারপর আমরা হোটেলে আসি, হোটেলে এসে প্যাকটা করে ওকে বাস স্ট্যান্ডে নিয়ে যাই। তো ও হানিফের বাসে চলে আসবে। যখন ওকে আমরা বাসে উঠাচ্ছি, একটা লোক আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়েছিল। তো বাস ছেড়ে দেয়, আমি ক্যাকনে চলে আসছি হোটেলে। বাট যখন আমরা আবার হোটেলে ব্যাক করি, তো তখন যেটা হয়, আমরা ফিল করি যে আমরা রুমে আরো অনেকে আছি, আমরা ফিস ফিস শব্দ শুনতেছি আমরা সবাই। তো তখন যেটা হয়, আমি অসুস্থ হয়ে পড়ি হঠাৎ করে। আমার খুবই খারাপ লাগে, মনে হয় যে আমার শরীরে অনেক ওজন বেড়ে গেছে, আমি নড়তে পারতেছি না। তো তখন আমি ফ্রেন্ডকে বললাম, দেখ ভাই আমার তো খুব খারাপ লাগতেছে, আমি কি করবো? তো ওরা আমাকে সাজেশন দেয় যে তুই শুয়ে পড়, শুয়ে রেস্ট নে। তো আমি শুয়ে পড়ি। তো হঠাৎ করে চোখ খুলে দেখি আমি রুমে একদম লাইট নাই, অ্যান্ড ওয়াশরুমে লাইটটা ছাড়া। আমার মুখের উপর একটা ফেস, লাল, একদম লাল চোখ, সে গরম নিঃশ্বাস ছাড়তেছে, আর আমাকে সে বলতেছে তুই তো আজ শেষ। অ্যান্ড আমি তখন বিছানা থেকে একটু নড়তে পারতেছি না। তো এই টাইমে ঠিক এই এক্স্যাক্টলি ওই টাইমটায় দরজা খুলে যায়, তাসনিম রুমে ঢোকে, অ্যান্ড সঙ্গে সঙ্গে সমস্ত লাইটটা জ্বলে ওঠে, ওখানে কোনো মানুষ নেই। আমি তখন ধরফরে বেড থেকে উঠি, উঠে জিজ্ঞেস দোস্ত এজাজ কই, এজাজ কই? ও বলে এজাজ তো রুমে ছিল, বাট আমরা এজাজকে খুঁজে পাচ্ছি না। তো তখন দেখি যে সিঙ্গেল বেডটা ছিল, ওই টেবিলের পিছনে এজাজ বসে আছে, মাটিতে বসা, ওয়ালে হেলান দিয়ে, ও সিলিং এর দিকে তাকায় আছে, ওর চোখে একদম শূন্য দৃষ্টি। ওকে আমরা যতই ডাকতেছি ও নড়াচড়া করে না, কিছুই করে না। তো এর মধ্যে যেটা হয়, আমি খুবই অসুস্থ হয়ে পড়ে, আমি একদম নড়াচড়া করতে পারতেছিলাম না। তারপর আমি শুয়ে বসি, তাসনিম, আমার শরীর পুরো ঠান্ডা হয়ে যায়, তখন সে আমার শরীর মালিশ করা শুরু করে। ও তখন ভয় পেয়ে যায়, এটা কি হলো? হঠাৎ করে তখন এজাজ কথা বলে ওঠে, তাসনিমকে সে বলে, তাসনিম তুই এখনই ওকে নিয়ে যা, আর নাহলে ওর ভয়াবহ ক্ষতি হবে, তাড়াতাড়ি নিয়ে যা, আমি ঠিক আছে, আমার ব্যাপারে চিন্তা করিস না, তোরা যা। তো আমরা সঙ্গে সঙ্গে নেমে যাই। তখন আমার এত খারাপ অবস্থা, ওর ব্যাপারে চিন্তা করার মতন অবস্থা আমার ছিল না। আমি আর তাসনিম নিচে নেমে যাই, নিচে নেমে একটা ডাক্তারখানায় যাই। ওখানে একটা ডাক্তার ছিলেন, ফার্মেসির মতন। তো ডাক্তার আমার হার্টবিট চেক করে দেখলেন আমার হার্টবিট 200-210। তো আমরা খুব ভয় পেয়ে যাই। তো এরপর যেটা হয়, আমরা সঙ্গে সঙ্গে ডিসাইড করে আমরা চলে আসবো। তারপর আমরা বাসে চলে আসি। আমাদের বাস ছাড়ে এক্স্যাক্টলি 7টায়, বাট আমরা শ্রীমঙ্গল থেকে বাসায় আসছি, আমি এক্স্যাক্টলি 10টা 10-এ আমি আমার বাসায় ঢুকছি, সেই কলাবাগান। শ্রীমঙ্গল থেকে আমরা ঢাকায় চলে আসছি 3 ঘন্টার মধ্যে। তো এটাই ছিল আমার স্টোরিটা। আপনি বোধহয় ওই জায়গাটা গিয়েছিলেন যেটা আপনি স্বপ্নে দেখেন, তাই না? ওই মাঝখানে এক্স্যাক্টলি, হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে, আমার সঙ্গে যে সিলেটে যে ব্যাপারটা হয়, আমাকে টেনে রিক্সা যখন আমি যাচ্ছি, তখন এই সেম জিনিসটা আমি স্বপ্নে দেখছি, যে আমাকে টেনে টেনে এই রোড দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, অ্যান্ড যে আমি ব্লু গেটটা দেখি, এটা ক্রস করেই ছিল সেই হসপিটালটা, যেখানে মানে যে ডাক্তার কাছে আমি চেক করি, এটাই ছিল সেই প্লেস। অ্যান্ড এক্স্যাক্টলি এভাবে আমি দুঃস্বপ্ন দেখি। বাট তারপর যাই হোক চলে আসি, আমরা আল্লাহর রহমতে বেঁচে যাই।
তো এটা ছিল রাসেল ভাই আমার স্টোরিটা। ওকে, স্বপ্নের সাথে যখন বাস্তবের কোনো মিল পাওয়া যায় তখন আসলে ব্যাপারটা অনেক বেশি ভয়ঙ্কর এবং আসলে বেশ মানে ঘটনাটা বেশ বড় এবং আপনারা যারা শুনলেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আপনার কোনো একটা জিনিস স্বপ্ন দেখছেন, স্বপ্ন আমরা সবসময় কোনো সময় পাত্তা দিই না, কিন্তু সেটা বাস্তবের সাথে মিলে গেলে ঝামেলা। এবং আমি দেখতে পাচ্ছি যে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় এমন অনেক অদৃশ্য ঘটনা এবং অদৃশ্যে কোনো কিছুর অস্তিত্ব আসলেও আমি বিশ্বাস করি, যেটা আমাদের ধর্মগ্রন্থে আছে যে জিনের উপস্থিতি আছে। এটা আমার অনেক প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে এর মধ্যে। ভূত যেটা বলে এটা হয়তো কোনো পুরনো শব্দ, এটা সিম্বলিক ওয়ার্ড, ঠিক আছে। জিনের উপস্থিতি আমি একদম স্বীকার করি। আমি কিছু ঘটনা বলতে পারবো, যেমন আমি গ্রামের যে বাড়িতে থাকি, এটা ঠিক ব্যাপারটা কি আমরা কেউ বলতে পারছি না, আমি প্রত্যক্ষভাবে পাইনি, কিন্তু অনেক 3-4 জন আমার বাসায় থেকেছে যারা ছিল, তারা যেটা তারা দেখে যে পুরোটা সাদা কাপড় পরে রাত 2টার পরে, 2টা থেকে 4টার মধ্যে একদম পুরো সাদা কাপড় পরা একজন ঘোরাফেরা চলাফেরা করে। বাড়ির পাশে একটা পুকুর ছোট্ট, ওই ঘাটের উপর দিয়ে চলে এসে পুকুরের উপর দিয়ে চলে যায়, বাড়ির মধ্যে হাঁটছে, এমন কিছু জিনিস যারা 2-3 জন দেখেছে তারা বলেছে। এবং আমি যেটুকু অস্তিত্ব পাই সেটা হলো যে হ্যাঁ, আমার মনে হয় যে কিছু একটা চলাফেরা করে, এই যে একটা অভিজ্ঞতা। আর একবার আমার ধানমন্ডির বাড়িতে আমি কোন একটা কারণে 9টি মাস লাইট এবং বিদ্যুৎ পাখা এবং বিদ্যুৎ ছাড়া ছিলাম, কেমন লাগে দেখ। সে সময় আমার একটি ঘটনা মনে আছে, রাত্রে যখন গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার সময় একবার আমি দেখেছি আমার দরজায় টোকা দিচ্ছে, টোকা দিয়ে আমাকে শুধু টোকা দিচ্ছে, কোনো কথা নাই বার্তা নাই, কিন্তু পরপর আমি 3বার টোকাটা পেয়েছি। আমি আর দরজা খুলিও না, এই দেখার চেষ্টা করি। এটি একটা দিক গেছে। আর যেটা আমি আমার মার মুখে একবার যেটা শুনেছিলাম, পুরনো ঢাকায় আজ থেকে ঘটনাটি সম্ভবত 50 বছর আগের ঘটনা, তখন একটা কবরস্থানের পাশে রান্নাঘর ছিল আমাদের পুরনো ঢাকায় গ্যান্ডারের বাড়িতে। আমার মা সন্ধ্যাবেলা বসে আছেন রান্নাঘরে, তখন লাকড়ির চুলে রান্না হতো, দোতলার জানালা দিয়ে কবরস্থান দেখা যায়। তো উনি ঢুকে দেখে যে তার এক পুরানো লোক, উনি রান্নাঘরে ঢুকে দেখে পুরানো লোক কি যেন একটা বটিতে কোটাকুটি করছে। তো উনি দেখে তাকে ডাক দিল, ডাক দেওয়ার পর ও আর ফিরে তাকায়নি, ও কি করলো, উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে কোনো কিছু না বলে আস্তে করে সোজা জানলা বরাবর হেঁটে কবরস্থানের দিকে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে তখন আমার মা একটি চিৎকার দিয়ে দূরে চলে এসছে। এটি তার মুখে শোনা। আর প্র্যাকটিক্যালি আমার জীবনে যেটা ঘটেছে সেটা ইতিবাচক, ভয় পাওয়ার না, ভয় পেলে ভয় পাওয়া, না হলে না। সেটা হলো আমি একবার আমি জীবনে খুব কম ধূমপান করেছি, তারপরেও আজ থেকে প্রায় সম্ভবত 20-22 বছর আগের একটি ঘটনা। আমি ধূমপান করছিলাম, 2-3টে সিগারেট খেয়ে আমার খুব খারাপ লাগছিল, মাথা ঘুরেছিল, আমি পড়ে যাচ্ছিলাম। আমি আস্তে করে যে বিছানায় শুয়ে গেলাম। আমার কষ্ট মনে আছে, আমার ডান কান আমি শুয়েছি, সম্ভবত আমার বা কানটি উপরে ছিল, বালিশে ছিল আমার ডান কানটি। এবং হঠাৎ করে আমার মনে হচ্ছে আমার প্রচন্ড মাথা ঘুরছে, আমি তলিয়ে যাচ্ছি। হঠাৎ করে আমার মনে হলো যে আমার কানের কাছে একটি কি যেন আসলো এবং একটি ফু আমি পেলাম। ওটা অত্যন্ত দ্রুত বেগে, মনে হলো যে 100-200 মাইল যে বাতাসটা বহে সেরকম একটা ফু আমার কানে আসলো। কয়েক সেকেন্ডের ঘটনা এবং আমি সঙ্গে সঙ্গে আমার সমস্ত মাথা ঘোরায় খারাপ লাগা সেকেন্ডের মধ্যে চলে গেল। এই জিনিসটা ঘটনাটা আমি জানি না আমার বলাটা ঠিক কিনা, আমি বললাম যেটা ঘটেছে এবং তারপরে আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলাম। আমি আর কিছু বুঝলামই না যে কি হলো। আমার আজও মনে আছে সেটা, যে এত জোরে একটা ফু, কিন্তু কে দিয়ে গেল ফু আমি কিছুই জানলাম না, কিছুই দেখলাম না, অদৃশ্য রয়ে গেল। এটা যদি বৈজ্ঞানিক ভাবে কেউ ব্যাখ্যা করতে চায়, এটা তোমার ইলিউশন হতে পারে। হয়তো তুমি শুয়েছিলে, শুয়ে থেকে তোমার ভালো লাগা লেগেছে, তোমার অবচেতন মন বলছে তোমার ফু দিচ্ছে, আসলে তা নয়। একদম আমি বাস্তব বলতে পারবো, সত্যি সত্যি কেউ ফু দিয়ে গিয়েছিল। এই ঘটনাটি আমার খুবই খুবই মনে পড়ে।
আমি আরেকটা ঘটনা এই মুহূর্তে পড়ে ফেলতে চাচ্ছি। আমাদের মাঝে আজকে তিনি উপস্থিত হতে পারেননি, বাট তিনি আমাদের ঘটনাটি পাঠিয়ে দিয়েছেন, আমি পড়ে শোনাচ্ছি। যিনি ঘটনাটি পাঠিয়েছেন আমি ঠিক তার মতো করেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার নাম সুমন স্বপ্ন। আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আমি আজ যে স্টোরিটা শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। তার নাম ফিরোজ। তার বাসা সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খোকসাবাড়ি গ্রামে। ঘটনাটা তার এবং তার 3 ভাইয়ের সাথে ঘটেছে। তার বাসায় আমি বর্ণনা করছি, তার বাসাটা আমি এবং তার ভাষায় আমি বর্ণনা করছি। আমি এবং আমার 3 ভাই ফেরদৌস, রেজাউল এবং বাবুল একসাথে আমাদের বাড়িতে শুয়েছিলাম। রাত তখন 2টা বা 2:30 এরকম হবে। ভাইয়েরা সবাই বাথরুমে যাবার জন্য উঠেছিল, তাই আমিও তাদের সাথে যাওয়ার কথা বলি। তারা আমাকে নিয়ে আমাদের বাসার পেছনের পুকুর পাড়ে যায়। বলে রাখা ভালো যে আমাদের বাড়িটা প্রায় 5 বিঘা জমির ওপর। বাসার পেছনে একটা বিশাল পুকুর আছে এবং পুকুর পাড়ে বিভিন্ন গাছে ভরা। সেখানে ছিল একটা পুরাতন আমলের বিশাল শিমুল গাছ। আমরা 4 জন ওই শিমুল গাছের কাছে গিয়ে দাঁড়াই, কারণ রাতের বেলায় পুকুরে মাছ চুরির ভয় ছিল। এমন সময় একটা বিকট শব্দ শুনতে পেলাম। আমি পুকুরের দিকে তাকিয়ে দেখলাম শিমুল গাছ থেকে একটা বিশাল বড় কিছু পানির ওপর ঝাপটে পড়ল। সেটা দেখে অনেকটা গরুর আস্ত ভুঁড়ির মতো অন্ধকারে হালকা হালকা দেখা যাচ্ছিল। আমরা সবাই জিনিসটা খেয়াল করলাম যে সেটা আমাদের দিকে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই দিকে আসছিল ভেসে ভেসে। তখন আমরা অনেকটাই ভয় পেলাম, কিন্তু আমাদের মাঝে রেজাউল ভাই, তার খুব সাহস ছিল এবং সে সবাইকে বলল যে ভয় না পেতে। তারপর আমরা পুকুরের এক পাড় থেকে অন্য পাড়ে গেলাম। ভয়ের বিষয় সেটাই যে বস্তুটি আমাদের ফলো করতে শুরু করলো এবং আমরা যে পাড়ে ছিলাম সেই পাড়ে আসলো। তখন আমরা আরেক পাড়ে গেলাম, কিন্তু সেই একই ঘটনা ঘটলো। তখন রেজাউল ভাই আমাদের বলল যে পুকুর পাড়ে ছোট ছোট যে গাছগুলো ছিল সেগুলো সোজাভাবে দাঁড়িয়ে রাখার কারণে যে বাঁশ ছিল সেগুলো হাতে নিতে। আমরা সবাই বাঁশ হাতে নেই এবং ওই বস্তুটাকে আঘাত করার জন্য তৈরি হই। এমন সময় ননী গোপাল নামে এক হিন্দু লোক আমাদের কাছে আসেন। তার বাসা পুকুর পাড়েই ছিল। সে আমাদের পুকুর দেখাশোনা করতো আর কি। সে আমাদের দেখে বলল যে এত রাতে এখানে কি করছো? রেজাউল ভাই ঘটনাটি ননী গোপাল কাকাকে বলল। কাকা তখন আমাদেরকে থামিয়ে দিল এবং সে বলল যে বস্তুটা কি ওইটা বস্তুটা কি শিমুল গাছ থেকে পড়েছে। মজার বিষয় এই যে কাকা কিভাবে জানলো যে ওই বস্তুটি শিমুল গাছ থেকে পড়েছে। রেজাউল ভাই কিন্তু তাকে ওটা বলেছিল না। কাকা আমাদের বাড়িতে পৌঁছে দিল আর বলল রাতে কখনো ওই শিমুল গাছের নিকট যাবে না। প্রতিদিন সকালে পরদিন সকালে কাকা আমাদের বাসায় আসলো এবং বলল যে ওই গাছে অনেক খারাপ আত্মা আছে যারা কিনা মানুষের অনেক ক্ষতি করতে পারে। তারপর আমরা কাকার কাছে শুনি যে গাছের একজন লোক অনেকদিন আগে গাছে উঠেছিল এবং সে প্রথম ডালে দাঁড়িয়েই নিচের দিকে তাকিয়ে দেখে সবকিছু অন্ধকার, বাট ওপরের সবকিছু দেখা যায়। অর্থাৎ নিচে কিছু দেখা যাচ্ছে না, নিচের পুরোটা অন্ধকার গাছের নিচে এবং ওপরে ঠিক সবকিছু ঠিকঠাক। এই গাছের রহস্য আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। আমি ঘটনাটি পড়ে শোনালাম এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লেগেছে এবং আশা করছি যে স্টুডিওতে যারা আসতে চান তাদের কাছে এরকম ঘটনা রয়েছে, যারা এরকম ঘটনা পাঠাতে চান বা যারা আমাদের অডিও ক্লিপ পাঠাতে চান তাদের কাছে অনেক ঘটনা রয়েছে। সেই ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আরো একজন লিসেনার রয়েছেন আমাদের গেস্ট হিসেবে, তিনি আজকে এসেছেন এবং তিনিও আপনাদেরকে একটা ঘটনা শোনাবেন এবং আমি আশা করব যে প্রথমে আমি চাইবো যে আপনি প্রথমে আপনার নামটা বলবেন, তারপর কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় চলে যাবেন প্লিজ। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি খালেদ, আমি বাড়িঘাটি OHS থেকে এসেছি। গোয়িং স্ট্রেট ব্যাক টু দ্য স্টোরি, ঘটনাটা অনেকটা এরকম যে ইট অল স্টার্টেড লাইক একদম ছোটবেলায় আমার। তখন আমি জাস্ট বর্ন 2 or 3 years old। তখন ব্যাক দেন আমরা কক্সবাজারে থাকতাম ডিউ টু মাই ফাদার্স পোস্টিং ছিল। তো অনেক বড় একটা বাসা ছিল আমাদের, প্রায় 3 তলা 4 তলা অলমোস্ট, 7 তলা সহ। সো আমরা 4 জন, আব্বু আম্মু আমি ভাইয়া এবং আমাদের একজন ব্যাটম্যান কাজের ছেলে একটা ভাইয়া ছিল, এই 5 জন।
সো যেটা হয়তো তখন আমি জাস্ট একটু বড় হওয়ার কারণে আমি জাস্ট শিফট করছি আর কি, আব্বু আম্মুর সাথে আর ঘুমাই না, আমি এখন ভাইয়ের সাথে ঘুমাইতাম। তো আমার বাবা মার একটা হ্যাবিট ছিল ব্যাক দেন, যে তারা প্রায় সময় এসে রাত্রেবেলা চেক ইন করতো আমাদের উপরে যে আমরা সব ভালো মতো ঘুমাইছি নাকি। তো এরকম একদিন রাত্রেবেলা আম্মু আসলো, এসে দেখে যে ফর সাম রিজন আই ওয়াজ নট ইন দ্য বেড, ভাইয়ের পাশে ছিলাম না। সো সে একটু ওয়ারিড হয়, সে মানে বাথরুমে চেক করে, বাসা চেক করে, চারিদিকে চেক করে, খুঁজে পায় না কখনো আমাকে। তখন আব্বুকে ডেকে তুলে and সারা বাড়িতে রীতিমতো আর কি খোঁজাখুঁজি শুরু হয়ে যায় আর কি আমি কোথায়। তো when all this thing is happening, তো তখন হঠাৎ করে আমার আব্বু শুনতে পায় যে ছাদের মধ্যে আমাদের, মানে আমার যেহেতু বাসাটা অনেক বড় ছিল, ইট ওয়াজ এ হিউজ হাউস, ছাদে কেউ রীতিমতো দৌড়াচ্ছে, মানে ইটস লাইক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রানিং। এবং মনে হচ্ছিল সাউন্ডটা এরকম যে এক পাশে যখন ধরেন দৌড়ায় আপনি আরেক পাশে যাবেন, সাথে সাথে অন দি আদার সাইড আবার, মানে বিফোর দ্য আদার এন্ড সাউন্ড এন্ডেড ফার্স্ট এন্ডের সাউন্ড আবার শুরু হয়ে যেত, এরকম চলতেছিল। এন্ড দেন হঠাৎ করে আরেকটা আওয়াজ পাওয়া যাচ্ছিল, সেটা হচ্ছে অনেকটা এরকম যে ধরেন লাইক আমরা প্রায় দেখি মানে মেয়েরা যে একটা খেলা খেলে, লাইক একটা স্কোয়ার করে কেটে কেটে জাম্প করে আর কি, লাফায়, যে দুই পা দিয়ে যদি কেউ খুব জোরে একটা প্রেসার ফেলে আর কি, ওরকম একটা প্রেসার পাওয়া যাচ্ছিল, অ্যাজ ইফ লাইক কেউ উপরে খেলতেছে। সো এরকম আওয়াজ পাওয়ার কারণে আব্বু যেটা হয় যে অটোমেটিক্যালি রাত তো এরকম তখন 2টা-3টার মতো বাজে, চলে যায় আর কি ছাদে চেক করতে যে কি হচ্ছে, হোয়াট ইজ গোয়িং অন। ছাদে যেটা দেখে যে ছাদের দরজার ঠিক পাশে আমি বসে আছি, মানে ছাদের ইয়েতে। আমার তখন বয়স প্রবলি ম্যাক্সিমাম 3.5। আমি বসে বসে ছাদের একটা কোণার দিকে আমি মানে এক অপলকে আমি তাকায় আছি, এন্ড আমার চোখ দিয়ে কনস্ট্যান্টলি পানি পড়তেছে, এটা জাস্ট স্টপ করা যাচ্ছে না, তাকায় আছি এভাবে। এখন এখানে মানে কোনো এক্সাম্পল নাই, জাস্ট টু ইনফর্ম এভরিওয়ান, যেটা হচ্ছে যে ছাদের দরজাগুলা বেসিক্যালি অনেক স্ট্রং আর কি হয়, লাইক মেড অফ লাইক আয়রন, লোহা টোহা দিয়ে বানানো হয়, এবং অনেক জোরে টান দিয়ে আমাদের ওই দরজাটা লাগাইতে হতো। তখন আমার ওইরকম বয়স ছিল না যে আমি অ্যাকচুয়ালি এটা খুলতে পারতাম বা লাগাইতে পারতাম। প্রত্যেক রাত্রেবেলা আমাদের ওই কাজের ছেলেটা ডিউটি ছিল যে সে যে ছাদটা বন্ধ করে রাখবে, যেহেতু মানে কক্সবাজার লাইক ইটস লাইক সি এরিয়া, অনেক উইন্ডি থাকতো আর কি, জিনিসপত্র বৃষ্টি ঝড় আসতো। তো আমি সামহাউ as per my father and all the people who lived there, যে আমি অ্যাকচুয়ালি লিটারেলি দরজাটা খুলছি, দরজাটা ব্লক করছি এবং আমি তাকাইছি। তারপর আমরা যখন চলে আসি, একটা জাস্ট একটা স্লাইড ইনফরমেশন, আমি দেখতেছিলাম কি যে ছাদে যে কোণার দিকে আমি তাকায় আছি, আমরা যখন সেদিন আব্বুর পোস্টিং হয়ে যায় আবার ব্যাক টু ঢাকা, আমরা চলে আসার আগে আমি দেখতেছিলাম যে মানে হুজুর টাইপের কিছু মানুষজন এবং আরো 2-3 জন মানুষ কি জানি দেয়ালের মধ্যে ঠেকতেছে, মানে বাড়ি দিয়ে লাগাচ্ছে। পরে আমি অনেক পরে বুঝছি অ্যাকচুয়ালি মানে যে তার কাটা টাইপের কিছু একটা মোটা ওগুলা লাগাচ্ছিল, প্রবাবলি বাসা বন্ধ করতেছিল। এনিওয়ে তারপরে আরো ফ্ল্যাশিং ব্যাক টু মাই ওল্ডার এজ, আমি তখন স্কুল যাওয়া শুরু করছি। উই লিভ ইন লাইক কচুক্ষেতে তখন আমরা থাকতাম, নিয়ার ওল্ড এয়ারপোর্ট। অ্যান্ড ওখানে যেটা সিনারিওটা ছিল যে আমাদের ঠিক কোয়ার্টারগুলোর ঠিক সামনে একটু খেলার জায়গা ছিল, তারপর একটা বাউন্ডারি ছিল, বাউন্ডারিটার অপোজিটে ছিল হচ্ছে ওল্ড এয়ারপোর্টটা। এন্ড আশেপাশে খুব জঙ্গল ছিল, বাঁশঝাড়, ছোট ছোট জঙ্গল টঙ্গল, এন্ড শিয়াল টেল ডাকতো, রাত্রেবেলা শোনা যেত, আমরা শুনতে পাইতাম। এনিওয়ে সো একদিন রাতে যেটা হয়, আমি রাত 2টা বা 3টা, ফর সাম রিজন এই টাইমটা আমার সাথে খুব মানে রিপিটেডলি আমার সাথে কোনো ইনসিডেন্ট হলে এই টাইমটাই হয়, ফর সাম রিজন আই ডোন্ট নো ওয়াই। রাত 2টা বা 3টা এরকম বাজে, আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে রীতিমতো ডেমনিক কিছু চিৎকার চেঁচামেচি শুরু করি, লাইক মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড টাইপের চিৎকার চেঁচামেচি, কোনো ল্যাঙ্গুয়েজ না, কোনো গালাগালি না, কোনো কিছুই না, উল্টাপাল্টা কথা না, জাস্ট চিৎকার। আমার এই চিৎকার আমার বাবা মা ভাইটাই কেউ মিলে কোনো থামাইতে পারতেছে না। তো অনেক কিছু চিৎকার করার পর শেষ মাসে আব্বু আমাকে অনেক জোরে একটা ধাক্কা দিচ্ছে, ধমক দিচ্ছে। তখন আমি চুপ করছি, চুপ করার পর বলছে কি হয়েছে তোমার, এরকম কেন করতেছো, রাত এত বাজে, অর্জুন কি বলবে এরকম বলতেছে। তো আমি বলছি তখন আব্বুকে যে আমি বাইরে যাবো, এখন আমাকে বাইরে নিয়ে যাও, এক্ষুনি বাইরে যাও। রাত 3টার সময় তুমি কোথায় যাবো? আমি বলছি আমি কিছু জানি না, আমি বাইরে যাবো, আমাকে নিয়ে যেতে হবে। আব্বু বলছে না নিয়ে যাবো না। তখন আমি আবার চিৎকার শুরু করি, তখন আমাকে চিৎকার থামানোর জন্য আব্বু বলে ওকে ফাইন, কোথায় যাবো চলো। তখন আমি বলছি যে তুমি দাঁড়াও, এখানে বসো, আমি আসতেছি। কোথায় যাচ্ছ? আমি আসতেছি। যে আমি কি করি, আমার আব্বুর স্যান্ডেল জোড়া নিয়ে আসি, স্যান্ডেল জোড়া নিয়ে এসে আব্বু বিছানা বসেছিল, আমি আমার এই পার্টটা আমার এক্স্যাক্টলি মনে আছে, আই ডোন্ট নো ওয়াই এগেন। আমি বসে বসে আব্বুর পায়ে, বেসিক্যালি আব্বুর পা উঠায় আব্বুর পায়ের মধ্যে আমি স্যান্ডেল গুলা পরাই দিছি, স্যান্ডেল লাগাই দিছি। স্যান্ডেল লাগাই আমি আব্বুকে বলছি যে আমাকে কোলে নাও। কোলে নিল। আব্বু বললো এখন কোথায় যাবো আমরা? বলছিলাম বারান্দায় যাবো। বারান্দায় যাবো কেন? বারান্দায় চলো আমি দেখাচ্ছি। বারান্দায় গেলাম। বারান্দায় যাওয়ার পর
আমাদের ব্যালকনি থেকে ঠিক বাঁশ ঝাড়টা যেখানে ছিল, বাঁশের যে জঙ্গলটা ছিল, মানুষজন বললো ওই জায়গাটা অতটা ভালো ছিল না, যদি আমি জানি না এরকম কোনো, তখন ছোট ছিলাম, আমি কোনো ইনফরমেশন জানতাম না এগুলা। ওই জঙ্গলটাকে পয়েন্ট করে রীতিমতো আব্বু কোল থেকে এক হাত দিয়ে পয়েন্ট করে আমি বলতেছিলাম ওখানে যাব। আমি তখন আবার চিৎকার চেঁচামেচি শুরু করি, and একটা টাইমে সেন্সলেস হয়ে যায়, and I have no memory of it. সো এটার পরে যেটা হয় যে ব্যাক এগেন গোয়িং ফরওয়ার্ড a lot of years actually, আমি যখন আমার ইউনিভার্সিটিতে উঠি, আমি পড়াশোনা শুরু করি, এভরিথিং অবভিয়াসলি আমি এখন আলাদা থাকি আর কি। তো এনিওয়ে, সো একদিন রাতে যেটা হয়, এগেন at 2 or 3:30 এরকম মাঝখানে কোনো একটা টাইমে আমি ঘুম থেকে হঠাৎ করে উঠে যাই। উঠে আবার রীতিমতো সেই একই রকম ডেমনিক চিৎকার চেঁচামেচি শুরু করি, এবং এখন এটা আরো বেশি ভয়ঙ্কর হয় বিকজ যখন আগে চিৎকার চেঁচামেচি করছিলাম তখন ছোট ছিলাম, এখন রীতিমতো বড় হয়ে গেছি, গলা টলা ভেঙে গেছে। রাতের বেলা মানুষজন সব ভয় টয়, আমার বাবা মা সব ঘুম থেকে উঠে চলে আসছে, যে কি হয়েছে না হয়েছে। আমি কারোর সাথে কোনো কথা বলতেছিলাম না, কেউ আমাকে ধরে রাখতে পারছিল না, কেউ আমার কাছাকাছি আসতে পারতেছিল না, সহায় দিচ্ছিলাম ধাক্কা টাক্কা দিয়ে, বাট চিৎকার আমার থামে নাই। আমি constantly for like 15 to 20 minutes I have screamed at the top of my voice without stopping, and আমি প্রত্যেকটা বাসার প্রত্যেকটা রুমে যেয়ে আমি দরজা খুলে কি জানি দেখতেছিলাম, উকি দিচ্ছিলাম, আবার বের হয়ে আসতেছিলাম, উকি দিচ্ছিলাম, আবার বের হয়ে আসতেছিলাম। এরকম করতে 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 একদম বাসার একদম লাস্ট মোমেন্টে যেখানে আমাদের গেস্ট রুম ছিল, ওই গেস্ট রুমে যে আমি ঠাস করে বিছানার উপরে সেন্সলেস হয়ে পড়ে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি, আমি নিজেকে ওখানে ফাইন্ড আউট করি, তখন আমি আমার মাকে জিজ্ঞেস করি যে মানে ওয়াই এম আই হিয়ার, আমি তোমার রুমে ছিলাম, কি হয়েছে। আমি দেখলাম আমার মা আমার খুব ভয়ে ভয়ে আমার দিকে তাকাচ্ছে, আমি বলতেছি যে তোমার কি কিছু মনে নাই? আমার কাছে কিছু মনে নেই মানে, তখন দেখলাম যে সে খুব রিলাক্টেন্ট, সে এটা বলতে চাচ্ছে না আর সামথিং। সাথে সাথে আমি বুঝি যে এরকম একটা সিচুয়েশন হয়েছে, এন্ড এরপরেও সিচুয়েশনটা হয়েছে নাকি আমি আসলে বলতে পারবো না, বিকজ আমার বাসা থেকে এগুলো আমাকে ইভেন বলেও না, নর্মাল লাইফই লিড করি, যেহেতু আমার কোনো সেন্স থাকে না যে কি হচ্ছে না হচ্ছে, সো I can't even say যে it has not happened, and I don't know why it happens to me. আমার এটা কোনো explanation নাই, কোনো দুঃস্বপ্ন বা কোনো খারাপ কিছু চিন্তা ভাবনা বা কোনো কিছু এরকম কোনো মেমোরি আমার থাকে না, বাট জাস্ট ঘুম থেকে উঠে চিৎকার, and it's scary as hell. থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার ঘটনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আসলে অনেক কিছু ঘটনাই আমাদের সাথে ঘটে, যে ঘটনাগুলো কোনো মানে কারণ আমরা জানতে পারি না, এবং সত্যিকার অর্থেই আমরা মাঝে মাঝে অনেক জিনিস ইগনোর করি, বাট অনেক কিছুই আমাদের সাথে হয়তো রেগুলার এরকম ভাবে ঘটছে যেগুলোকে আমরা ঠিক পাত্তা দেই না। যাই হোক, পাত্তা দেই না বলে হয়তো আমরা অনেক ভালো আছি। এন্ড বাবু ভাই এখন যে ঘটনাটি বলছেন সেটা নিশ্চয়ই দেশের দেশের ঘটনা। রাসেল ভাই, এটা অ্যাকচুয়ালি ঘটনার আগে একটু ভূমিকা বলতে হয়। এই ঘটনাটা শোনা আমার একটা মোচারের কাছ থেকে, মোচার মানে জুতা পালিশ করে, যে আমি আমার মতো করে বলবো। জিনিসটা হয়, একদিন আমি সন্ধ্যা একটা পার্কে বসেছিলাম, তো একটা ছেলে বলছে আর কি, ছোট ছেলে 10-12 বছর বয়স, তো বলতেছে যে স্যার স্যান্ডেল পলিশ করবেন। অ্যাকচুয়ালি আমার দরকার ছিল না, তারপর আমি দেখলাম ছেলেটা ছোট ছেলে, মনে আচ্ছা করে দেয়। তো দেখতে স্যান্ডেল পলিশ করতেছে, এবং সে মানে একটু খেয়ালি টাইপের ভাবে করতেছে কাজটা, মানে একদিকে তাকায় আছে, মানে দূরে লেকের কাছে একটা গাছের কাছে তাকায় আছে। আমি বললাম যে কি দেখিস? বললো যে কিছু দেখি না। আমি আবার অনেকক্ষণ পরে বললাম যে তুই ওদিকে তাকা দেয় কি দেখিস, কেউ দাঁড়ানো আছে? আমি তাকালাম, কেউ নাই। আমি বললাম কাহিনী কি, কই থাকিস? জিজ্ঞেস করার পরে বলতেছে ওই গাছের কাছে একটা বুড়ি আছে, আপনি দেখেন। আমি বলছি না, কোথায়? কোনো বুড়ি নেই গাছের কাছে। এমনি কাহিনী কি দেখো বুড়ি? পরে আমি জিজ্ঞেস করলাম যে কই থাকিস, সেই হ্যান। তো ছোটখাটো কাহিনী বলতে যে সে তার লাইফ স্টাইল বলা শুরু করো, মানে লাইফ স্টোরিতে কিছু বিশাল ভৌতিক ব্যাপার স্যাপার বের হয়ে আসলো। যেমন তাকে আমি তখন বললাম যে তুই ভূতের কাহিনী, তোদের ওইখানে ভয়ের কিছু ঘটে কিসে? তখন সে বলল যে আমার বাবা সহ আমরা যে বাসা থাকতাম সবটাই, এই জায়গাটাই খুব ভয়ঙ্কর ছিল। আমরা ঢাকায় পরে চলে আসি এবং ওই কারণেই, এবং তারপর থেকে তার পরিবারের সবাই মোটামুটি এই ধরনের জিনিস দেখে এবং প্রায় তাদের সাথে জিনিসটা হয়। এখন ঘটনা আমি শুরু করি, আমার মতো করে বলি, ওর মতো করে বললে তো হবে না। প্লিজ, সেটাই মনে হয় ভালো হবে। হ্যাঁ, সেটা হচ্ছে ওরা থাকতো হচ্ছে দিনাজপুর সাইডে, মানে যে জায়গাটা, মানে ওইটা কি দিনাজপুরই তো মনে হয় বলে, ওই যে পঞ্চগড় যে জায়গাটা, পঞ্চগড় উত্তরবঙ্গের ওখানে থাকতো আর কি। এনিওয়ে, তো ওখানে থাকতো, ওরা গরিব ছিল, ওর বাবা খুব গরিব ছিল, এবং তারা মনে করেন দিন মজুর খাটতো আর কি, দিন মজুর খাটতো, এবং তাদের জামা জমি এক সময় বন্ধক দিয়ে বিক্রি করে দিতে হয়, বিকজ তাদের পয়সার অভাব ছিল। এই পর্যায়ে ওদের থাকার জায়গার সমস্যা হয়ে যায়।
তো তখন ওরা ওখানকার একজন ধনী লোক ছিল, তাকে বলে যে আমাদের থাকার একটু ব্যবস্থা দেন। তো শুনি ধনী লোকটা বলে যে জায়গা আছে একটা, সেটা আমি এরকম সূত্রেই পাইছি এক জায়গা থেকে, কিন্তু ওখানে থাকবি, চাষবাস করবি এবং ফসলের একটা অংশ আমাকে দিবি, কিন্তু ওখানে থাকার জায়গা তুই থাকবি। আচ্ছা ঠিক আছে। গ্রাম থেকে একটু দূরে আর কি, ওখানে একটা খাল আছে, খালের পাশে আর কি, খাল বা পুকুর টাইপের বড় কিছু জলাশয় আর কি, সোজা কথা যতটুকু আমি বুঝতে পারছি। তো ওখানে থাকার জন্য দিল, বেশ বড় জমি এন্ড একটা ছোট কুড়ে ঘরের মতো আছে এবং মানে থাকার অবস্থা, বাট ওদের বানায় নিতে হবে সেরকম। তো তার বাবা এবং মা এবং তার ভাই বোন সহ ওখানে তারা মুভ করে, 3-4 জন ফ্যামিলি মেম্বার ওই জায়গায় যায়, যে বাসাটাকে মোটামুটি বাসযোগ্য করে ওরা ওখানে থাকা শুরু করে। তো পরবর্তীতে চাষবাস করবে, তার গরু নাই, এগুলো মানুষের কাছ থেকে আনতে হবে এরকম। আচ্ছা, প্রথম যেদিন ওদের বাসা হয়, ওরা যেটা শোনে যে ওই বাসায়, ওইটা একটা কিন্তু ব্যারেন ল্যান্ড, মানে কারো আশেপাশে মানুষ নাই কিছু বলতে গেলে, বেশ দূরে। সেখানে বাসার ঠিক কুড়ে ঘরে আশেপাশে প্রচুর কুকুরের ডাক শোনে রাত্রেবেলা, খুব গড়গড় গড়গড় করতেছে, যেমন কুকুর মারামারি করলে যেরকম হয় সেরকম একটা সাউন্ড এরকম শোনে। তো ওরা চিন্তা করে কুকুর কোত্থেকে আসলো এত রাতে, এখানে কুকুর আসার কথা না। তো ওর বাবা ইগনোর করে ফার্স্টের ব্যাপারটা। তো পরবর্তীতে 2-1 দিনের মধ্যে, এবং কুকুরের ডাকটা রোজই যে কদিন থাকছে প্রত্যেক দিনই ওদের বাসায় রাতের বেলা, ঠিক ধরেন মানে অনেক নিশীথী রাত্রে, ধরেন আমি ধরে নিলাম ধরেন রাত 1-2 এরকম সময় হবে, এই কুকুরের ডাকগুলো শুরু হয়। এই পর্যায়ে একদিন ওর বাবা যেটা করে, একজনের থেকে ধার দেনা করে গরু নিয়ে আসে ওখানে চাষের জন্য। তো সেই গরুটাকে ওরা বাবা মোটামুটি একটা খামার তো পারে না, একটা জায়গা করে ওখানে বেঁধে রাখে। তো এরপরে যেটা শুরু হয়, কুকুরের বদলে গরুর ভয়ঙ্কর ডাক রাতের বেলা, মানে ভীত সমস্ত গো গো শব্দ কুকুরের, মানে গরুর, এবং কুকুরেরও চাপা গর্জন। এটাতে তার বাবা তখন ভয় পায় যে গরু কিনছে এত কষ্ট করে, সেই গরু আপনার যদি কিছু হয় বা কুকুর কিছু, তো কি করে সে ওই যে আপনার লাঠি নিয়ে দাও নিয়ে গেট খুলে বের হয় বাইরে, হেরিকেন হাতে নিয়ে। তা হাতে নিয়ে দেখে কেউ নাই, গরু গড়গড় করছে, গরু মানে একদম আপনার সিটকায় আপনার একটা বেড়ার কাছে একদম চেপে আছে এবং গড়গড় করতেছে, গরুর মুখ দিয়ে লালা ফেনা পড়তেছে। তোর বাবা যে গরুকে শান্ত করতে যায়, দেখে গরুর গা কাঁপতেছে, প্রচন্ড ভয় পেয়েছে গরুটা, এবং কোনো কুকুর নাই। তোর বাবা গরুকে অনেকক্ষণ শান্ত করে পিঠে হাত টাত বুলায় ভিতরে আসে। তো এরপর আসার কিছুক্ষণ পর আবার সেই কুকুরের শব্দ আসেই আছে। তো তার বাবা সারা রাতি মোটামুটি বের হয়ে লাস্টে গরুর সাথে অনেকক্ষণই থাকে। ভোরের পরে আর দেখা যায় এই শব্দ হয় না, সবকিছুই নর্মাল হয়ে গেছে, গরুও নর্মাল হয়ে গেছে সেই। তো তার বাবা যায় ক্ষেত খামারির জায়গা বের করে, কোথায় চাষাবাদ করবে, কোথায় কি, তার বিশাল প্ল্যানিং, সে কিভাবে কি করবে চিন্তা ভাবনা করে, আরো অনেক টেনশন মাথায় আছে কিভাবে গরিব মানুষ। তো এরপর হয় কি, নেক্সটে এই গরু এবং কুকুরের ডাক চলতে থাকে এবং গরুটা অসুস্থ হয়ে যায়। তো তার বাবা চিন্তা করে যে আমি সে পাহারা দিব ওখানে। তো সে বাইরের দিকে একটা ছোট করে মানে খুঁটির মতো পেতে ওখানে সে রাত্রেবেলা থাকবে, এরকম চকি দিয়ে প্ল্যান করে। তো যখন তার বাবা ওই চকিতে বসে পাহারা দিচ্ছে, মা মানে একটা রাতে গভীর গ্রামের মানুষ, তার ঘুম এসে গেছে। হঠাৎ করে সে চোখ মেলে দেখে যে তার থেকে দূরে প্রায় 8-10 ফিট দূরে অনেকগুলো কুকুর, 4-5টা কুকুর, এবং প্রত্যেকটা রং কালো, এবং তারা গড়গড় গড়গড় করতেছে দেখে তাকে। এবং লোকটা দেখে ভয় পায়। ভয় পাওয়ার পরে তারপরে যেহেতু সে গরিব মানুষটা সার্ভাইভ করতে হবে, সে উঠে বসে, এখানে উঠে সে তার লাঠিটা নেয়, এনে দেখে কুকুরটা দৌড়ে পালা যায়। তো সে চিন্তা করে কুকুর কোত্থেকে আসলো। তারপর সে দেখতে থাকে যে দূরে কুকুরগুলোকে আবার দেখা যাচ্ছে, এবং তারা মনে করেন যে একটা কোথাও মানে নিচু হয়ে গেছে, নিচু হয়ে যায়। তারপর দেখে কট 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 শব্দ আসতেছে ওখান থেকে, মানে কিছু কামড়াচ্ছে এরকম শব্দ। তো সে আস্তে আস্তে যায়, হেরিকেন নিয়ে যে সমস্যা হয় এবং দূরত্ব মেনটেন করে সে যায়, দেখে কুকুরগুলো যেন কি খাচ্ছে ছিঁড়ে খুঁড়ে, মানে সামথিং লাইক দে আর বাইটিং এন্ড রিপিং অফ, মানে কোন জীব জন্তু ছিঁড়ে খেলে যেরকম সেরকম একটা ব্যাপার। তো উনি যেটা করে, ওই চাঁদের আলো হালকা ছিল, ওই অবস্থায় সামনে চলে যায় আরেকটু কাছাকাছি, যে দেখে মনে হচ্ছে মানুষের দেহ ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে কুকুরগুলা। এটা দেখে লোকটা মানে মাথা ঠিক রাখতে পারে না, হি গট রিয়েলি স্কেয়ার্ড, এবং সে দৌড়ে বাসায় চলে আসে, একবারে বাসায় ঢুকে যায় সে। এবং বাসায় ঢুকে এসে সে এটা তার বউকে বলে, এবং বাচ্চারা শুনছে কথা, বাবা যেহেতু এরকম। তো বলার পরে পরদিন সকালে খুব আর্লি লোকটা ওই যে জায়গায় কুকুর মানে সে দেখছে জিনিসটা, ওখানে যায়। ওখানে যেয়ে দেখে কিছুই নাই, মানে দ্য প্লেস ইজ কোয়াইট এমটি, কোনো কিছুই নাই। তো উনি এদিক ওদিক তাকায় এক জায়গায় উনি আবিষ্কার করে এখানে হয়তো কোনো সময় কবর ছিল, মানে 4-5টা কবরের মতো একটা জায়গা আছে। তো সে চিন্তা করে কবর থেকে লাশ উঠে খাইছে, কবর তো মনে হয় অনেক পুরানো টাইপের, মানে চিহ্নই প্রায় নাই। তো সেই লোকটা আউট অফ কিউরিয়াসিটি সে ওই জায়গাটা খুঁড়ে দেখে যে পুরানো কঙ্কাল পাওয়া যায়, সেগুলো মানে একদম আপনার মাটির সাথেই হয়ে গেছে, কালো কালার এরকম কিছু। সে ওইটা আর মানে করতে পারে না, যে আপনার যেটা পুরানো অনেক লাশ।
তো সে মোটামুটি এটা নিয়ে মানে বেশ টেন্সড হয় যে কোথায় কি হলো, এরকম কিছু দেখলাম না। সে পরবর্তীতে সে আবার যখন পাহারা দিত, প্রথমেই তার প্রথম কাহিনী হইতো ওই গরুর গো গো কাহিনী, তারপরেই দেখতো কুকুর দেখতো এবং ওখানে যে ওই লাশ খাওয়ার মতো সিনারিটা দেখতো। এবং এরপরে যেটা হয় মানে ফলোয়িং দিনগুলোতে জিনিসগুলো আরো হরিফিক হয়ে যায় তার জন্য, কারণ সে দেখে যে সে যে একটা টেম্পোরারি বাথরুম তৈরি করছিল, সেই বাথরুমে মানুষ আসা যাওয়া করে, মানে মানুষ ঠিক দেখতেছে, মানুষ সেই বাথরুমে ঢুকতেছে বেরোচ্ছে, তখন সে বোঝে যে এটা তো আসলে মানুষ না, দিস ইজ সামথিং এই জায়গাটা তো অনেক ভয়ের, ওরে বাপরে। অন্য কিছু, সে তখন বুঝতে পারে অন্য কিছু। এবং ওই এলাকায় তো কোনো লোক থাকার কথা না, না, ওই জায়গাটা না, এবং তাদের বাসা অনেক দূরে ছিল। সে বলছে যে আমাদের ওখান থেকে যেহেতু যে জায়গা আমার বাবাকে দিয়েছে এটা অনেক দূরে, তো সে করে কি গ্রামে ফেরত আসে, গ্রামে ফেরত এসে মানুষের সাথে কথা বলে, দু একজনের সাথে, যে আমি জায়গায় থাকি এরকম এরকম কাহিনী। একজন বলে তুমি যে ওখানে থাকা শুরু করছো জায়গাটা খুব খারাপ। বলছে কেন? বলে এইখানে বহুদিন আগে, অনেকদিন আগে এখানে একজন লোক ছিল, সে এখানকার ক্ষমতাশালী লোক, যোদ্ধার টাইপের ছিল, সে এই জায়গার যে মালিক ছিল তাদের ফ্যামিলির সবাইকে মেরে ফেলছিল, গন্ডগোলে সবাইকে মেরে ফেলছিল, এবং মেরে ফেলার পরে এবং তাদেরকে হয়তো কবর টবর দেওয়া হয়েছিল, এবং তারপর থেকে জায়গাটা বেনামি ছিল, এটা ছিল, এবং পাকে চক্রে ঘটনাটা এই জায়গাটা এসে পড়ছিল ওই লোকের হাতে, মানে যে লোকটা মানে মালিক তার হাতে পড়ছে, এবং ওইভাবেই পড়ে আছে। তো সে তখন বুঝে যে এখানে কোনো খারাপ কিছু আছে। তো তার মাথায় তখনও ক্লিক করে নাই যে আমি গ্রাম থেকে কোনো হুজুর এনে জায়গাটা ই করবো ভাই। সে মোটামুটি ওই জায়গা হারাতে চায় না, যে কোনো কারণে তাকে যদি ওই মালিকটা বের করে দেয় ওইখানে, সে এটা চায় না। তো এরপর থেকে সে যেটা দেখা শুরু করে, তার বাসার পাশে যে জলাশয়, ওই জলাশয়ের পাশে ওই হামাগুড়ি দিয়ে মানুষ বসে থাকে, মানে মানে উপুড় হয়ে বসে বসে গো গো করে 3-4 জন মানুষ ওখানে কাঁদে, হু হু করে শব্দ করে কাঁদে। এবং লোকটার এই যে গরুটা ছিল, গরুটা অসুস্থ এক সময় মারা যায়, তো তার চাষাবাদ সম্ভব মোটামুটি মানে হয়ে যায়, মানে মানে সম্ভব হয় না, আর সে অ্যারেঞ্জও করতে পারে না এরকম। লাস্টে যখন তারা মানে ওই বাসাটা ছেড়ে দেয়, তার আগে যেটা ঘটতো, ওই বাসার মধ্যে এসে ধাম করে দরজা খুলে ফেলতো, দরজার হুড়কো শোক খুলে ফেলতো ধাক্কা দিয়ে, কেউ সামবডি ওপেন দ্য ডোর, মানে মনে হতো এমন ফোর্সে ধাক্কা দিচ্ছে দরজা খুলে গেছে, এবং তাদের বাসা খুলে যে হাট হয়ে খুলে আসে, কেউ আসতো না, দরজা খুলে দিত ধাক্কা দিয়ে, বেড়ার ঘরের দরজা। তো এটাতে লোকটা খুবই মনে করেন যে ভয় পেত, এবং এক পর্যায়ে তারা ওখান থেকে মুভ করে চলে যায়। এবং ওই যে স্মৃতিটা বা ওই যে জিনিসটা অথবা খারাপ কিছু একটা ওদেরকে নাকি ওই ফ্যামিলির সাথে এখনো হন্ট করে। এবং ওই যে বাচ্চাটা বলছে, সে একটা বুড়িকে প্রায় দেখতো, ওখানে একটা আম গাছ ছিল, সেই আম গাছটার উপর পা ঝুলায় বসে থাকতো বুড়িটা আম গাছের উপর পা ঝুলায় বসে থাকতো, এবং সেই বুড়িকেই নাকি সে বিভিন্ন জায়গায় এখনো দেখে। তো ওইটাই ছেলেটা বলতেছিল। ওর ঘটনাটা অবশ্য এত গোছানো ছিল না, আমি যেভাবে গোছায় বললাম, সে ভাঙাচোরা ভাবে আমাকে বলছে, আমি এটা রিলেট করে আবার সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করলাম আর কি। অনেক ধন্যবাদ বাবু ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমি দেখতে পাচ্ছি অনেক SMS রয়েছে অলরেডি। আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব, এবং বিজ্ঞাপন বিরতির পরে আবারও ফিরে আসছি SMS গুলো নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। This track was আমার নাম মুত্তাকি বিন কামাল। আমার যে ঘটনাটা সেটা আসলে সীতাকুণ্ডে, চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনাটা। এবং ঘটনাটা হচ্ছে এই বছরই জানুয়ারির 6 তারিখ সম্ভবত। সেবার জানুয়ারিতে আমি এবং আমার বন্ধু রবিন চট্টগ্রামে বেড়াতে গেছিলাম, চট্টগ্রামের আশেপাশে ঘুরে দেখছিলাম। তো 6 তারিখে আমাদের প্ল্যান ছিল আমরা সীতাকুণ্ডে যাব। সীতাকুণ্ডে দেখার মধ্যে আছে হচ্ছে সীতাকুণ্ড ইকো পার্ক আর চন্দ্রনাথের পাহাড়। চন্দ্রনাথের পাহাড়ে যেই দেখার বস্তুটা হচ্ছে যে মন্দিরটা, চন্দ্রনাথের মন্দির খুব পুরনো, এবং ওই মন্দিরে অনেক তীর্থযাত্রীও আসেন পুরো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, এবং অনেক পর্যটকও আসেন আসলে। তো আমাদের প্ল্যান ছিল আমরা মোটামুটি 8টার দিকে পৌঁছে গিয়েছিলাম সীতাকুণ্ডে। আমাদের প্ল্যান ছিল যে আমরা সীতাকুণ্ড পাহাড়ে ইকো পার্কটা পুরোটা দেখে শেষ করে দুপুরের মধ্যে চন্দ্রনাথের পাহাড়ে গিয়ে শেষ করে তারপর সন্ধ্যার মধ্যে চিড়িয়াখানায় ফিরে যাব। কিন্তু ইকো পার্কে গিয়ে যেটা হলো যে আমরা একটু বেশি সময় নিয়ে ফেললাম। আমরা সহস্রধারা যে ছোট ঝর্ণাটা আছে ওই ট্রেল ধরে ঠান্ডা পানি দিয়ে আমরা এগিয়ে গিয়েছিলাম, এবং সেই ঝর্ণাটা দেখে এসেছিলাম। তারপর সুপ্তধারাও দেখেছি। এই করতে করতে মোটামুটি দুপুর পার হয়ে আমরা যখন সীতাকুণ্ড ইকো পার্কে গেটে আবার ফেরত আসি, তখন মোটামুটি 4:30 বেজে গেছে। তো পাহাড়ি অঞ্চলে আসলে সন্ধ্যাটা তাড়াতাড়ি নামে, এবং তার উপর সেবার ছিল শীতকাল, অর্থাৎ জানুয়ারিতে ছিল শীতকাল, এবং ওদিন দেখলাম বেশ কুয়াশাও জমে যাচ্ছে। তো আমরা এমনিতেও ক্লান্ত ছিলাম, কিন্তু আমাদের একটা মানে অ্যাডভেঞ্চারের নেশা চেপে বসেছিল। তো আমরা ভাবছিলাম যে আচ্ছা আমরা এক কাজ করতে পারি, আমরা আজকে যে চন্দ্রনাথের পাহাড়টা দেখেই যাব। তো আমরা করলাম কি, গেটের থেকে একটা সিএনজি নিয়ে 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম হচ্ছে পাহাড়ের গোড়ায়। তারপর আমরা ওই প্রধান গেট দিয়ে ঢুকে, চন্দ্রনাথের পাহাড়ের প্রধান গেট দিয়ে ঢুকে ওঠা শুরু করলাম। শুরুর দিকে এটা বেশ ঢালু, খাড়া না পাহাড়টা, এবং আমরা যখন শুরু করলাম তখন মোটামুটি খুব ছোট দেখাচ্ছিল, যে মানে ভাব আঙ্গুলের
থেকেও ছোট দেখাচ্ছিল মন্দিরটাকে, পাহাড়ের চূড়োয় যে মন্দিরটা। আর আমরা হয়তো ঘুরে সীতাকুণ্ডের ওদিক দিয়ে আসতে পারতাম, কিন্তু সীতাকুণ্ডের ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ওই রাস্তায় প্রচন্ড খুন খারাপি হয় এবং ডাকাতি হয়। ডাকাতরা কিছু না পেলে খুন করে রেখে যায়। তো আমরা এই জন্য ভাবলাম যে মানে যেখানে মানে বিভিন্ন মানুষের কাছে শুনেছেন যে 1800 ধাপ সিঁড়ি, সেই 1800 ধাপ সিঁড়ি পার করে আমরা উঠবো, একটা চ্যালেঞ্জের মতো ছিল। তো আমরা ওঠা শুরু করলাম এবং ওঠার সময় দেখি কি মানে যারা পর্যটক বা তীর্থযাত্রী তারা সবাই নেমে আসছেন আসলে, কেননা সন্ধ্যা হয়ে গেছে, তখন আর কেউ থাকছিল না মনে হয়। আমরা তাদের সাথে কথা বলছিলাম, এক একজন এক এক রকম সময় বলছিল যে উঠতে কতক্ষণ লাগতে পারে। আমাদের প্রশ্ন আসলে ছিল, আমরা অন্য কিছু ভাবিনি, যে জিজ্ঞেস করছিলাম যে কতক্ষণ লাগতে পারে উঠতে। এক একজন বলছে 2 ঘন্টা, কেউ বলছে 1.5 ঘন্টা, কেউ বলছে 1 ঘন্টা। তো আমরা চ্যালেঞ্জ নিয়ে ওঠা শুরু করলাম। তো চন্দ্রনাথের পাহাড়ের সিঁড়িগুলোর ধাপগুলো না অনেক বড় বড়, যে পা একদম স্প্লিট করে উঠতে হয়। তো আমরা ওটা উঠছি, বেশ ক্লান্ত, তার উপর আমরা উঠছি, আস্তে আস্তে উঠতে লাগলাম। উঠতে উঠতে এক পর্যায়ে কিছু ছেলেপেলের সাথে দেখা হচ্ছিল, তারাও নেমে আসছিল। তাদেরকে জিজ্ঞেস করলাম যে মানে আর কত দূর। তখন তারা বললো যে আপনারা এদিক দিয়ে উঠেন না, এটা হচ্ছে নামার সিঁড়ি, আপনারা বামে একটা সরু রাস্তা দেখিয়ে দিল ওরা, এই রাস্তা ধরে আরেকটা সিঁড়ি পাবেন, ওটা দিয়ে উঠবেন, ওটা হচ্ছে ওঠা সিঁড়ি। তো আমরা ওই সিঁড়িটার কাছে গেলাম। ওই সিঁড়িতে গিয়ে দেখি প্রতি 10 ধাপ পর পর একজন মৃত মানুষের নামে ফলক দেয়া আর কি। অর্থাৎ বুঝতে পারলাম যে বিভিন্ন মানুষ তাদের বাবা মা মৃত আত্মীয় স্বজনের নামে এই 10টা করে সিঁড়ি বাধাই করে দিয়েছে। তো আমরা উঠতে থাকলাম এবং রাস্তাটা প্রচন্ড বিপজ্জনক ছিল, বিভিন্ন জায়গায় ভাঙা, এবং একটা ব্রিজ পেয়েছিলাম যে লোহার ব্রিজ, এবং লোহার ব্রিজটার মাঝখানে একটা বড় গর্ত, যে খুব বাজে সিচুয়েশন। তো আমরা ভাবছিলাম যে মানে ফেরার সময়, তখন আমার একটু ভয় লাগলো যে ফেরার সময় যদিও আমাদের সাথে টর্চ আছে, বাট ফেরার সময় অন্ধকার, যদি পিছলে একবার পড়ে যায় তাহলে আর আমাদেরকে মানে খুঁজেই পাওয়া যাবে না, এত গভীর এবং এত উঁচু পাহাড়টা। তো আমরা ভেবেছিলাম যে হয়তো রাতের বেলা যদি দেখি একেবারেই দুর্গম, মানে এরকম ছিল। আমরা যেহেতু জানতাম না, আমরা ভেবেছিলাম যে মন্দিরে থেকে যাব। আমরা মনে করেছি মসজিদে যেরকম ধুমধাম করে থাকা যায়, মন্দিরেও থাকা যায়। তো আমরা যেটা করলাম, আমরা উঠতে থাকলাম। উঠতে আমরা দেখলাম যে আমাদের আশেপাশে কোনো মানুষই নেই। অনেক নিচে আমরা 5-10 মিনিট আগে 3 জনকে দেখেছিলাম বাঁশ কাটতে এসেছে, কিন্তু তাদেরকেও এখন দেখা যাচ্ছে না। আর তার উপর নিচে অন্ধকার হয়ে গেছে। আমরা উপরে উঠছি বলে এখানে একটা আলো ছিল, কিন্তু নিচের দিকে অন্ধকার হয়ে গেছে প্রচন্ড। তো আমরা উঠে যাচ্ছি, তো এক পর্যায়ে দেখলাম মন্দিরটাকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, বেশ বড় দেখা যাচ্ছে, অর্থাৎ আর ধরেন 5 থেকে 10 মিনিট সময় আছে ওঠার। তো আমরা মানে তখন একটা মানে অন্য ধরনের শিহরণ হচ্ছিল, কেননা উপর থেকে আমরা সীতাকুণ্ড, অনেক দূরে সীতাকুণ্ড শহরটাও দেখতে পাচ্ছিলাম, নিচে জঙ্গল দেখতে পাচ্ছিলাম, অনেক উঁচুতে, অদ্ভুত লাগছিল। এবং মনে হচ্ছিল যে পুরো পাহাড়ে আমরা একা, শুধু আমি আর আমার বন্ধু রবিন। তো আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু হাসলাম, হাসাহাসি করলাম। হাসাহাসি করে আবার রওনা দিব উপরের দিকে, এমন টাইমে একটা খসখস শব্দ শুনলাম। তো একটু চমকে গেলাম যে মানুষ যেহেতু নাই, হয়তো বন্য জন্তু বা কিছু, এছাড়া আর কিছু আমাদের মাথায় আসেনি। তো আমরা দেখলাম একটা একটু এগিয়ে গিয়ে দেখলাম যে একটা ঝোপে একজন মানুষ দাঁড়িয়ে আছেন, দাড়িওয়ালা এবং সাদা পাঞ্জাবি এবং সাদা ধুতি পরা উনি। আমাদের মনে হলো উনি একজন পুরোহিত। তো আমরা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম যে কাকা, মন্দির আর কত দূর? তো উনি দেখলাম বেশ শীতল দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকলো মোটামুটি 4 থেকে 5 মিনিট। তো আমরা বললাম যে আমরা একটু অস্বস্তি বোধ করছিলাম। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে কতক্ষণ? তখন বলা যে এই তো আর 5 মিনিট লাগবে উঠতে। কিন্তু কেন, আপনারা কি মন্দিরে যাচ্ছেন? তখন আমরা বললাম হ্যাঁ, আমরা মন্দিরে যাচ্ছি। তখন বলা যে এখন যেন না। তখন আমরা বললাম যে কেন, এখন যাবো না কেন? বলা যে মন্দিরে কোনো জনপ্রাণী নেই, আমিও ছিলাম, আমি নেমে এসেছি, এখন গেলে যাওয়াটা উচিত হবে না, ভালো হবে না। তখন আমরা ইতস্তত করছিলাম। আমরা ওনাকে আশ্বস্ত করতে বললাম যে কাকা, আমাদের সাথে টর্চ আছে, আমার মনে হয় অন্ধকারের সমস্যা হবে না। তখন বলা যে বিপদে পড়লে আপনারা পড়বেন, আমার মানা করার দরকার ছিল, আমি মানা করেছি। ভগবান কি সেধে সেধে বিপদে পড়তে বলেছেন? তো ওনার কথা এমন কিছু একটা ছিল যে আমরা আসলে না করতে পারলাম না। তখন আমরা ওনাকে বললাম যে আপনি তো এখন নামবেন, আমরা আপনার সাথে নামি। তো উনি বললেন কোনো সমস্যা নেই, নামতে চাইলে নামতে পারেন। তো উনি কিছুক্ষণ পর নামা শুরু করলেন, এবং নামাজে শুরু করলেন। আমরা একটা জিনিসে অবাক হলাম যে উনি প্রচন্ড দ্রুত, প্রচন্ড ক্ষিপ্র গতিতে নামছিলেন, যে আমরা তাল রাখতে হিমশিম খাচ্ছিলাম ওনার সাথে। তো উনি, আমরা যেই রাস্তা উঠতে আমাদের 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো লেগেছিল, হয়তো নামতে আমাদের আরো 1 ঘন্টা মতো লাগতো, আমরা যেহেতু ক্লান্ত ছিলাম, বা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তো অবশ্যই লাগতো। উনি সেটা 35 মিনিটে নেমে গেলেন। আমরা পরে একটু মোবাইলের আওতা ঘড়ি দেখে আমরা বুঝতে পারলাম যে তারপর যেতে যেতে আমাদের তো অনেক কৌতূহল। আমরা জিজ্ঞেস করলাম যে কাকা, এই আপনি যে বিপদের কথা বলছিলেন, সেই বিপদটা কি ধরনের? তখন কাকা বলে যে বিপদ কি আর, কত রকম বিপদ আছে, সব বিপদের কি নাম বলা যায়? তো আমরা বললাম যে মানে ডাকাত কি ধরনের কিছু কি? তখন উনি বললেন যে না, ডাকাত এই অঞ্চলে নাই।
আমরা একটু অবাক হয়ে গেলাম যে ঘটনা কি, মানে উনি মানে ডাকাত, এতক্ষণ শুনে আমরা আসলাম ডাকাতে ভরা, মনে হলো যে গিজিস করতে ডাকাতে, এখন বলতেছে যে ডাকাত নাই। তখন আমরা বললাম যে তাহলে ডাকাত নেই তো কি বন্যজন্তু? বলে যে বন্যজন্তু এই অঞ্চলে কোনো খুব একটা বেশি নেই। তো আমরা একটু মানে চিন্তা করছিলাম, হঠাৎ করে আমার মাথায় চিন্তাটা আসলো। আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা আপনি কি অশরীরী কিছুর কথা বলছেন? তো কাকা ধুপ করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন যে কিছু বললেন না আসলে, উনি দাঁড়িয়ে গিয়ে আমাদের দিকে তাকিয়ে রইলেন। মানে অন্ধকারে ওনার চোখ দুটো দেখা যাচ্ছিল, এই জন্য খুব মানে অস্বস্তিকর ছিল, এবং উনি কেমন জানি একটা শীতল দৃষ্টিতে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, 3 থেকে 4 সেকেন্ড। তো এরপর দেখলাম যে উনি আবার নামা শুরু করলেন এবং কোনো উত্তর দিলেন না। তো আমরা বললাম যে কাকা আসলে কি অশরীরী কিছু? আমরা তখন মোটামুটি ওনার মানে দাঁড়ানোর ধরন, তাকানোর ধরনে মনে হলো যে আসলেই অশরীরী কিছুর ব্যাপারে উনি বলছেন। তো কাকা বললেন যে না, যে কাকা তখন বললেন যে হ্যাঁ, শুধু মাথা নেড়ে বললেন হুম করে একটা শব্দ করলেন। আমি তখন কাকাকে বললাম যে কাকা মানে কেউ কি দেখেছে এটা? তো উনি মাথা নাড়লেন, মাথা নাড়ছেন এবং দেখলাম কথাও কমিয়ে দিয়েছেন। তখন আমি বললাম কাকা আপনি কি দেখেছেন? উনি কোনো উত্তর দিলেন না। আবার জিজ্ঞেস করলাম যে কাকা আপনি দেখেছেন? একটু জোর দিয়ে জিজ্ঞেস করলো। তখন কাকা বললেন যে হ্যাঁ দেখেছে অনেকেই। বলে বাকি রাস্তাটা উনি আর কথা বললেন না, সোজা খুব দ্রুত হেঁটে চলে গেলেন। যেতে যেতে এবং একদম নিচে যে মন্দিরটা ওইখানে আমরা পৌঁছে গেলাম, এবং উনি মানে মোটামুটি সোজা মন্দিরে ঢুকে গেলেন এবং উনি আমাদের বিদায়ও নিলেন না। আমরা একটু অবাকই হলাম এবং ভাবলাম যে আচ্ছা আমরা গিয়ে বিদায় নিয়ে আসি। উনি হয়তো কোন একটা তাড়ার কারণে বা কোনো একটা কারণে বিদায় নেননি, অথবা অস্বস্তি বোধ করছেন। আমরা ডাকলাম ওনাকে, আমরা দেখতে পাচ্ছিলাম ওনাকে, উনি এগিয়ে যাচ্ছেন। তো কিন্তু উনি ফিরে থাকলেন না। তো কিছুক্ষণ ডাকাডাকি করার পর মনে হলো যে আচ্ছা এরকম তো অনেক সংস্কার আছে যে পেছন থেকে ডাকলে অশুভ হয় বা কিছু, এই জন্য আমরা মানে পেছন থেকে আর ডাকলাম না, আমরা চলে গেলাম। তো আমরা হাঁটছি এবং প্রধান ফটকের কাছে এসে যেখানে সীতার কুণ্ড আছে বলে বলা হয়, সেখানে গিয়ে আমরা দেখলাম যে একজন ফেরিওয়ালা আছেন, ওনাকে পার করে চলে গেলাম। তো হঠাৎ করে মনে হয় আচ্ছা ওনার সাথে কথা বলা যায় যে আসলেই কি এখানে কোনো ব্যাপার আছে কিনা। কাকা হয়তো বলতে চান, ইনি হয়তো বলবেন। তো আমি গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম ওনাকে যে চাচা আপনি কি মুসলমান? তো উনি বললেন যে হ্যাঁ আমার নাম মোহাম্মদ রসুল মিয়া। তখন আমি বললাম যে চাচা এরকম একটা ঘটনা ঘটেছে, একজন পুরোহিতকে আমরা দেখেছি, তো ওনার সাথে নেমেছি, উনি কিছু একটা ইঙ্গিত করছিলেন এই অঞ্চলের ব্যাপারে, যে আপনার কি মনে হয় এই অঞ্চলে এই ধরনের কিছু আছে? তখন চাচা দেখলাম চুপচাপ, কিছু বলছেন না। চাচা বললেন যে কিছু একটু চুপ থেকে আমাকে বললেন যে ওনার মালপত্র গোছাচ্ছিলেন এবং গোছানো শেষ করে বললেন যে দেখেন আপনি ফেরত আসতেছেন দেখলে আমি মানা করতাম, আপনি যে এই যে সন্ধ্যার সময় যে পিছন ফিরলেন এতেই আপনার খুব বড় বিপদ হবে, আপনি আর বেশিক্ষণ এখানে থাকেন না। আমি বললাম যে কি বিপদ? তখন বলে যে আপনি মানে থাকে না 2-3 মিনিট তাহলেই বিপদ টের পাবেন। তো আমার গাটা ছমছম করে উঠলো। আমি কাকার সাথে চাচার সাথে আর কি রওনা দিলাম। রওনা দিয়ে হাঁটছি, উনি হাঁটতে হঠাৎই জিজ্ঞেস করলেন যে পুরোহিত দেখতে কেমন ছিল। তো আমি পুরোহিতের বর্ণনা দিচ্ছিলাম যে ওনার দাড়ি ছিল, মানে লম্বা মানুষ, কালো মতো। বর্ণনা দিতেই হঠাৎ করে দেখলাম, মানে পুরোহিতকে তো আমরা পিছনে ফেলে এসেছিলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম যে ওই পুরোহিত সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। এবং আমার তখন মনে হয়েছিল যে ওনার পাঞ্জাবি এবং ধুতি সাদা থাকার কারণে অন্ধকারে ওনাকে দেখা যাচ্ছিল এত স্পষ্ট, এবং মনে হচ্ছিল জল জলে। তো আমি সাথে সাথে চাচাকে ডেকে বললাম ওই যে উনি। চাচা একদম ব্রেক কষে দাঁড়িয়ে গেলেন সাথে সাথে, এবং মানে দোয়া পড়া শুরু করলেন। তো আমরাও সাথে সাথেই থেমে গেলাম এবং মানে প্রচন্ড মানে হাত পা শীতল হয়ে গেল, প্রচন্ড ভয় পেলাম আমরা। যে বললাম যে বারবার জিজ্ঞেস করলাম চাচা কি হয়েছে। চাচা দেখলাম আয়াতুল কুরসি টুরসি পড়ছেন এবং আমাকে বলছেন যে আয়াতুল কুরসি পড়েন, দোয়া দুরূদ পড়েন। আমরা মানে দোয়া দুরূদ পড়া শুরু করলাম। তো পুরোহিত সোজাই এগিয়ে যাচ্ছিলেন এবং এগোতে এক পর্যায়ে চোখের আড়াল হয়ে গেলেন। তখন চাচা আস্তে আস্তে আগানো শুরু করলেন, কিন্তু দোয়া দুরূদ পড়া থামালেন না। বেশ জোরে জোরে তিনি দোয়া দুরূদ পড়ছিলেন, আমরাও জোরে জোরে ওনার সাথে তাল মিলিয়ে দোয়া দুরূদ পড়তে এগোলাম। এগোতে এক পর্যায়ে যেখানে আশ্রমগুলো আছে এবং যেখানে আলো আছে সেই জায়গায় চলে এলাম, কিন্তু সেই পুরোহিতকে আর দেখলাম না। তো তখন চাচাকে আমি জিজ্ঞেস করলাম যে চাচা কি হলো এমন যে আপনি এরকম করলেন? তখন বলে যে শোনেন, আপনারা যাকে দেখছেন তাকে এই অঞ্চলে প্রায় দেখা যায়, উনি আসলে কোনো পুরোহিত না, উনি একটা অশুভ আত্মা। ওনার দ্বারা অনেকের আসলে ক্ষতি হয়েছে এবং খুব ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয়েছে, মানে অনেক মানুষ হারিয়ে গিয়েছে আসলে এই অঞ্চলে। এবং আপনারা যে ওনার সাথে দেখা হওয়ার পরও আপনারা যে এখনো বেঁচে বর্তে আছেন বা সুস্থ আছেন সেটা দেখে আমি অবাক হচ্ছি। বলে চাচা বললেন যে আপনারা শীঘ্রই এখান থেকে চলে যান, এবং এটা বলে উনি দ্রুত ওনার বাড়ির দিকে চলে গেলেন। আমরা তখন মানে যত একটা রিক্সা নিয়ে মেইন রাস্তায় আসলাম, এসে মানে ওখানে টুকটুক ধরনের একটা অনেকে চড়তে পারে এই ধরনের একটা ইলেকট্রিক বাইক
চলাচল করে, ওখানে উঠলাম, উঠে দেখি যে মন্দিরের যারা পুরোহিত বলছি পুলিশ মোতায়েন থাকে সাধারণত, পরের দিন হরতাল থাকে, তারাও মন্দির থেকে চলে আসছে হরতালের ডিউটির জন্য। তো তখন আমাদের মনে হলো যে আসলে মানে আমরা এই ধরনের একটা জিনিসের সাথে এতক্ষণ ছিলাম, অথচ জিনিসটা আমাদের কোনো ক্ষতি করলো না, আমরা কিরকম বাচ্চাটা বেঁচেছি আসলে মানে কল্পনাতীত ব্যাপার।